সো হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও মেডিটিউন। আপনাদের সাথে আছি আমি ফাহিম, আর আমাদের সাথে আছে ইয়েস এক্স্যাক্টলি আরো অনেকেই। আজকে শোটা হচ্ছে একটু ডিফারেন্ট। সাধারণত শোর এই শুরুটা করে লিসানুল নালে নিশি, কিন্তু আজকে শোটা আমি যে শুরু করছি আমি হচ্ছে ফাহিম। আর আজকে যে স্পেশাল যে শো সেটা হচ্ছে ভালোবাসা কারে কয়। ফেব্রুয়ারি মাস, সাধারণত ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত রোজ ডে, প্রপোজাল ডে, চকলেট ডে, হাগ ডে, মাইট ডে, এরকম বিভিন্ন রকমের ডে আছে। ঠিক সেরকম ভাবে হচ্ছে সামনে আসছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সো হচ্ছে সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আই থিঙ্ক হচ্ছে তাদের এই প্রোগ্রাম, এবং হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা হচ্ছে এই শোটা শুনছেন এই ফেব্রুয়ারি মাসে, ভালোবাসা কারে কয়। এবং গত ফার্স্ট এপিসোডের পর আজকে সেকেন্ড এপিসোডে আমরা আসছি। আমি ফাহিম, আমি 64 ঢাকা মেডিকেল কলেজে 64 ব্যাচের। আর আমার সাথে আছে কি আছে, ওকে ফাইন, আমার সাথে আছে হচ্ছে আমার সহধর্মিনী এক্স্যাক্টলি না, সহধর্মিনী, আমার বানানটা এখন মনে নেই। সহধর্মিনী তাশরিফা আমরিন হক, K67 ব্যাচের, ডিএমসি থেকে। সো হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম করার কথা যদিও আমার না, তারপরে হচ্ছে যে তাদের রিকোয়েস্ট হচ্ছে আমাকে ওয়েলকাম করতে হচ্ছে। দ্য থিং ইজ যেটা, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে শুনছেন, এবং হচ্ছে আমাদের এই পরিসর আরো বড় করার ইচ্ছে আছে। সো হচ্ছে লেটস হ্যান্ড ওভার দ্য মাইক টু দ্য রিয়েল হোস্টস টুডে। হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও মেডিটিউন। আপনাদের সঙ্গে আছি আমি লিসানুল হাসান, K71 ডিএমসি, এবং আমার সঙ্গে আছেন রেহনুমা তারান্নুম নিশি। নিশি, তুমি কি হাই বলবা? হাই। আচ্ছা, আজকে আমাদের শুরু করার কথা ছিল, কিন্তু যখন এখানে আমাদের চেয়ে বড় একজন আরজে চলে আসে তখন তাকে দিয়ে শুরু করতে হয়। তো আমাদের সঙ্গে আছেন আজকে ব্যাচকে 64 থেকে ডক্টর ফাহিম হায়দার খান, আমাদের সবার প্রিয় ফাহিম ভাইয়া, এবং আছেন ডক্টর তাশরিফা আমরিন হক অন্তরাপু, ব্যাচ K67। আজকে আপনারা শুনছেন ভালোবাসা কারে কয়, এই অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোড, এবং আজকে আমরা শুনবো ফাহিম ভাইয়া এবং অন্তরাপুর কাহিনী। আচ্ছা ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপু এবং ভাইয়ার কাছে চলে যাই। অন্তর আপু আমার অনেক ফেভারিট একটা আপু। তো আজকে আপনার কি ফেভারিট আপু না? আচ্ছা, ফাহিম ভাই আমার অনেক ফেভারিট ভাইয়া। তো আমরা মানে আজকে অনেক আমি যেহেতু হচ্ছে নিশি যেহেতু ইন্ট্রোডাকশন নিতে সময় নিচ্ছে, অন্তর একসময় আমাকে ভাইয়া ডাকতো। হ্যাঁ, এবং আপনিও আচ্ছা, সব প্রেম কিন্তু এভাবেই মনে হয় শুরু হয়। আমাদের আগের এপিসোডে অনন্যা আপু বলছিল যে যখন প্রথম নাকি ইন্টারাকশন হয় তখন আন্টি বলছিল ভাইয়া যাতে সাইয়া না হয়ে যায়। এখানে কি এরকম কিছু একটা হয়েছিল? না, এইখানে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমি অন্তরার কি বলো, অন্তরার ক্লাস ফ্রেন্ডের ভাইয়া, ক্লাস ফ্রেন্ডের ভাইয়া, ক্লাস ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ ক্লোজ ফ্রেন্ডের ভাইয়া। তো সেইখান থেকে আমি আসলে ভাইয়া। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি ওকে এর আগে কখনো চিনতাম না, এবং এতদিন মেডিকেল কলেজে আমি ছিলাম। আমি তো যখন বের হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না কিভাবে সম্ভব 67 আর 64 অন্তরাপুর মতো একজন ট্যালেন্টেড ক্যাম্পাসে থাকার পর আপনি চিনেন না, এটাকে আসলে বিশ্বাস না। জিনিসটা হচ্ছে যে যখন হচ্ছে চাঁদ উঠে তখন যেমন রাতের বেলা চাঁদ দেখা যায়, দিনের বেলা সূর্য উঠলে কিন্তু তখন আর চাঁদ দেখা যায়। তো সেই কারণে আর কি যে আমি জানতাম যে আমার বোনের একজন ফ্রেন্ড আছে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। কখনো দেখার ইচ্ছা হয় না? না, আমার কখনো দেখার ইচ্ছা। ট্রু ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে ওর সাথে আসলে দেখা হবে সেটা টোটালি হচ্ছে কোইন্সিডেন্টাল ছিল। আমি রেডিওতে কাজ করতাম, এবং হচ্ছে সেই রেডিওতেই ডিএমসি কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা শো করার, আমার নিজের একটা শো করার প্ল্যান ছিল। আমি আমার রেডিও অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক কষ্টে রাজি করাইছি, তারা ফার্স্টে রাজি হয় না। তাদের প্রথম কথা ছিল ডাক্তার গান বাজনা করতে আসবে, মাথা খারাপ হয়েছে তোমার, যাও এখান থেকে। তো তারা যে ডাক্তারকে অ্যাপয়েন্ট করলো আরজে হিসেবে, সেটা কি হবে? সেটাও প্রথমে সেই জিনিস এরকম ছিল। আমাকে যখন প্রথম দিন যখন অ্যাপয়েন্ট করা হলো, আমাকে বলা হলো দেখেন আপনি কোনটা করবেন আগে ঠিক করেন, ডাক্তারি করবেন না আর্জিং করবেন। তো আমি বলছি যে আমি দুইটাই যদি করতে পারি সমস্যা আছে, তবে দেখা যাবে। তো আমার প্রবেশন পিরিয়ড ছিল ফার্স্ট 3 মান্থস। সেই 3 মান্থসে যখন ওরা দেখলো যে না আমি দুটোই করতে পারি, তখন তাদের একটা যাক আমার কথা বেশি ভালো হচ্ছে। সো বাকি অংশটুকু অন্তরের কাছ থেকে। আচ্ছা আপু, শুরুতেই তাহলে শুরুর গল্পটা আমরা একটু শুনতে আচ্ছা চাই। আপু, মানে যখন আপনি প্রথম ওই যে রেকর্ডিং এ গেলেন ওরা 11 জন ভাইয়াকে, তখন কি মনে হচ্ছিল যে ভাই আপনাকে পছন্দ করে বা এরকম, বা কোনো কিছু দেখে কি কোনো সাইন সিম্পটম দেখে মনে হয়েছিল যে? আমার আসলে এখন যখন মানে জিনিসটা বিশ্লেষণ করতে যাই তখন মনে হয় যে আল্লাহ মনে হয় এটা লিখেই রাখছিল, সেজন্য আমাকে ওই দিন প্রোগ্রামে পাঠায়। কারণ আমার ঠিক তার 6 দিন পরে আমার ফাইনাল প্রফ শুরু হওয়ার কথা। তো আমি শোটা করতে পারবো না, এবং আমার জন্য ঐকতান মানে তখন ছিল হচ্ছে ওরা 11 জন, তারা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা করবে না শুধুমাত্র আমার পরীক্ষার জন্য, এরকম ডিসিশন নেওয়া হয়েছিল। তা আমি দেখলাম যখন যে এই ফার্স্ট ডিএমসির কোন শো মানে সবাই মিলে ডিএমসির একটা অর্কেস্ট্রা তারা রেডিওতে পারফর্ম করতে যাচ্ছে, শুধুমাত্র আমার জন্য যদি তারা না করতে পারে, জিনিসটা সবসময় আমার কাছে একটা
মানে পীড়া দিবে ভেতরে ভেতরে। তো আমি রাজি হয়ে গেলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো। তো জিনিসটা খুব সিম্পল ছিল যে আমরা একদিন যাব প্র্যাকটিসে, আর পরের দিন যাব হচ্ছে গিয়ে আমরা সরাসরি রেকর্ডিং এ, মানে লাইভ শো ছিল। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে যেদিন ওরা প্রথম প্র্যাকটিসে আসে, প্রথম আমি তখন ওকে চিনতে পারি। আচ্ছা তুমি সেই হ্যাঁ আচ্ছা, তুমি সেই মানে এরকম ভাবে যে কথাটা এরকম, আমি তো ওদের 11 জন যখন এসে রুমে এসে বসে, আমাদের কনফারেন্স রুমে বসার পরে তুমি প্রথম দিন থেকে আমাকে টানা মারো। আমি আর হাবিব ভাইয়া দুজন একসাথে আসছিলাম, আর বাকি সবাই পৌঁছায় গেল। তো ওদের যে রেডিও বিল্ডিংটা ছিল ওটা নিচতলায় ওমেন্স পার্ক ছিল। তো আচ্ছা ঠিক আছে, এখানে ব্র্যান্ডিং করলে কোনো কিছু হবে না। তো একটা পার্লার ছিল, আমরা ফ্রিতেই ব্র্যান্ডিং করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ। তো আমি যখন উপরে উঠলাম, ওঠার পরে হ্যাঁ সবার লাস্টে ওঠার পরে তারপরে মানে আমাকে অ্যাকিউজ করা হলো যে ওখানে পার্লার আছে দেখে আমার উঠতে সবচেয়ে বেশি দেরি হয়েছে আর কি। ও, তো আচ্ছা। আমাদের কনফারেন্স রুমে যখন ওরা 11 জন এসে বসে, সেখান থেকে আমি উদাস 65 এর, সৌরভ 66 এর, হাবিব 66 এর, শেখর, তখন কি শেখর ছিল না, তখন শেখর ছিল না, আর নাসিম 67 এর, 66 এর, এদেরকে আমি তখন খুব ভালো মতো চিনি, কারণ এদের সাথে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। কিন্তু ওদের সাথে যে মেয়েরা যারা ছিল, সাবা ছিল, অর্পা ছিল, নাদিয়া ছিল, অন্তরা ছিল, ওদেরকে আমি এরকম করে চিনতাম না। আর ওরা 11 জনের পারফরমেন্স আমি দেখছি গ্যালারির উপরের তলায়, মানে মিলনের হাইডিএমসিতে উপরের তলা থেকে বসেছো, কারণ চেহারা তো স্পষ্ট চিনতাম না আমি। তো তখন আস্তে আস্তে যখন সবাই পরিচয় দিল, সবাই সবার কোন ব্যাচকে বলতেছে, তো তখন হচ্ছে ওর সাথে আমার প্রথম আমি চিনতে পারলাম যে হচ্ছে ও তখন আছে। কি জানতেন যে আপু যে আপনার মানে বোনের ফ্রেন্ড? হ্যাঁ ও আমি তখন পরিচয় হ্যাঁ, দিয়েছি। ও তখন নিজে পরিচয় দিয়েছে যে আমি এরকম এরকম, ও একটা রেফারেন্স টানছে আমার মায়ের বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা দিয়ে। তো সেই রেফারেন্স টানার পরেই তখন আমি বুঝতে পারছি যে আসলে রিঅ্যাকশনটা কি ছিল, এতদিন কোথায় ছিলেন, কত কি ছিল? আসলে কি যে তার আধা ঘন্টা পরে একটা বিশাল বড় একটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, একদিন পরে তার আধা ঘন্টা পরে মানে রিহার্সাল হবে, এবং পুরো জিনিসটা কিন্তু মনিটর করছে রেডিও। সো আমি ভয়াবহ রকম একটা প্যারা বা টেনশনের মধ্যে ছিলাম। সো তখনও আসলে ট্রুলি যেটা, তখনও আসলে মাথায় আসলে এসব জিনিসপত্র কিছু খেয়া মানে কাজ করতেছিল না। পুরো প্রফেশনালিজম। প্রফেশনালিজম কাজ হচ্ছে যে এখন রেডিওতে এরকম প্রতিদিন দেখা যায় অনেক মানুষ ইন্টারভিউ নিতে হয়, অনেকের সাথে কথা বলতে হয়। তখন থেকে যদি চিন্তা করি প্রত্যেকের ক্ষেত্রে এতদিন কোথায় ছিল, এটা আসলে কেমন দেখায়, তাই না? সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মানে হচ্ছে ইন্টারাকশন ওর সাথে, প্রথম কথাবার্তা কখন ছিল। মনে হয়েছে যে এতদিন মানে লাভ এট ফার্স্ট সাইট টাইপের কিছু হয়নি, আপনি মানে দাবি করতেছেন যে আর হয়। আসলে জিনিসটা আসলে দাবি দেওয়ার ব্যাপারটা না, লাভ এট ফার্স্ট সাইট জিনিসটা আমি জানি না আমি কি বিশ্বাস করি কিনা। ভাইয়া যদি এভাবে বলি আগে কালকে জিজ্ঞাসা করতে, তাহলে আজকে চিন্তা করে না না আসতাম। ভাইয়া মানে আচ্ছা। এভাবে যদি জিজ্ঞেস করি যে আপুর কোন জিনিসটা নজর কেড়েছিল এরকম কিছু? একটু ওয়েট কোশ্চেনে গেল না নিশ্চয়ই। আচ্ছা একটু চিন্তা করতে থাক, এখন আমরা আপুর কাছে যাই। আপু আপনি কি আগে থেকে ভাইয়াকে চিনতেন? হ্যাঁ আমি আগে থেকে চিনতাম কারণ ওর বললাম যে ওর বোন আমার সাথে হ্যাঁ, পড়তো। তো সবসময় গল্প শুনতাম যে এরকম নাশিদ ওর বোনের নাম, নাশিদের ভাই এরকম ঢাকা মেডিকেল কলেজে পড়ে। তারপরে আমরা যখন সবাই মেডিকেল অ্যাডমিশন কোচিং এ ভর্তি হই, তখন হচ্ছে আন্টি আমাদের সবার আম্মুকে নিয়ে গেছিলেন একসাথে, যে আমার ছেলে এরকম ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, এখানে কোচিং করছে, আপনারাও করান এরকম। তো আমরা ওই রেফারেন্সে, তাছাড়া আমার তো তোমরা তো রিসেন্টলি মনে হয় হিউম্যানস অফ ডিএমসি পোস্টের মধ্যে পড়ছো, ওর বাবার কাছে আমার বাবা, আমার বোন, আমার মা সবাই হচ্ছে গিয়ে চোখ দেখাতো। সেই পারপাসে আমাদের যাওয়া আসা ছিল। আমিও অনেকবার গিয়েছি ওদের বাসায়, ঈদের সময় বেড়াতে গিয়েছি, চোখ দেখাতে গিয়েছি। কিভাবে সম্ভব যে দেখা হয় না, কেউ কাউকে চিনেননি, যে বেরিয়ে আসলেন? পরবর্তীতে যখন শুনছি, আমরা জানি যে আমাদের দুই ফ্যামিলির মতো 18 বছরের পরিচয়, যেখানে আমার ওর সাথে কখনো দেখাই হয়। ও হয়তো আমি ওকে আসলে দেখা আমি তো আমি ওকে দেখছি। চিনতাম না। ও আমাকে দেখছে, ও বলে যে আমি তোমাকে ক্যাম্পাসে দেখছি। ওর মা একবার নাকি দূরে থেকে দেখা দিয়েছে, ওই যে মোটা ছেলেটা, ওটা হচ্ছে নাশিদের ভাই। একবার নাশিদের সাথে দেখা হয়েছিল, ওইখানে মনে হয় ফরেন্সিক মেডিসিনের ওরা এখানে আসে তো পোস্টমর্টম করতেন, তো তখন হচ্ছে গিয়ে নাশিদ পরিচয় করে দিয়েছিল ওর ভাই। এরপরে আগাই, হ্যাঁ এরপরে হচ্ছে এরপরে যখন ওদের প্রফ হলো, প্রফের আগে দিয়ে শেষ মুহূর্তে ওদের শো শেষ হয়ে গেল। ওদের তবে আমি ওই প্রোগ্রামের দিন আমি প্রচন্ড বিরক্ত হয়েছিলাম আর কি, মানে ভাইয়ের আমি আর উপরে? হ্যাঁ কারণ আমি ফার্স্ট সাইট। হ্যাঁ বিরক্তি এট ফার্স্ট সাইট। কারণ আমি হচ্ছে উদাস ভাইয়া তখন এরকম আমি যে গানটা প্লে গাবো আর কি, তো ওই গানটার সাথে উদাস ভাইয়া ওইটার কর্ড তুলছিল। তো আমি গানটা ওখানে প্র্যাকটিস করতেছি, উদাস ভাই কর্ড বাজাচ্ছে, মাঝখানে এসে ইন্টারাপ্ট করে যাচ্ছে। মানে আমি গান গাচ্ছি, প্র্যাকটিস করছি, ইন্টারাপ্ট করছে, চলে যাচ্ছে। মানে খুবই জিনিসটা আমার কাছে খুবই অড লাগছিল, মনে হচ্ছিল মানুষ এরকম বিরক্তিকর কিসের জন্য। কারণ হচ্ছে যে টোটাল টিমটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, দে আর ডুইং সো গুড, কারণ নতুবা আমি হয়তো অ্যাপ্রুভাল পাইতাম না। তো এই কারণে হচ্ছে আমার খুব টেনশন কাজ করতেছিল, যখন ওরা কি করে না করে জিনিসটা খেয়াল করতে হতো, হয়তো মাঝে মাঝে এসে কথা বলে গেছে। আসলে জিনিসটা কি, যদি তখনই যদি মানে সবকিছু হয়ে যেত, তখন হয়তো আমি এসে বসে থাকতাম আমার পাশে, যে
প্লিজ তুমি গাও, এরকম আসলে আমি তারপরে বলি, একটু ফাস্ট ফরওয়ার্ড করি। হ্যাঁ, তারপরে ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপুকে কখন ভালো লাগলো এটা জানতে। ভালো লাগাটা আসলে কি যে কি এটা আসলে এরকম না যে হচ্ছে যে কোথাও, যেমন আমরা কয়েকদিন আগে জাফলং এ গেলাম, জাফলং এ গিয়ে একটা বড়ের আচার খেলাম, তেঁতুল দেখে খাওয়ার পর সবার খুব ভালো লাগলো। জিনিসটা আসলে ভালোবাসা এরকম বড়ের আচারের মতো না। জিনিসটা হচ্ছে যে আমার যখন হচ্ছে ওকে ফার্স্ট মানে খেয়াল করার পরে এরপর আরেকবার আমাদের প্রোগ্রাম, আমাদের রেডিও থেকে আমাকে ডেকে বলা হলো যে তোমাদের অর্কেস্ট্রাকে ডাকো, পহেলা বৈশাখের সময়কার কথা এটা। তো এটা হচ্ছে এপ্রিলের দিকের কথা, কিন্তু তার আগে হচ্ছে আমাদের যে ওদের যে টিম লিডার ছিল উদাসের এক প্রোগ্রাম উদাস তো আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এবং হচ্ছে তারপর হচ্ছে মেডিকেল কলেজের ফ্রেন্ডও। তো হচ্ছে উদাসের প্রোগ্রামে যখন দাওয়াত পাই, উদাসের প্রোগ্রামে তো যাওয়ার পর ওর সাথে ওখানে দেখা হয়। তো ওই প্রোগ্রামটা পসিবল আমি শুনেছিলাম, পয়লা বৈশাখের যে প্রোগ্রামটা। ওটা তো পরে, কিন্তু হচ্ছে না, আমি বলছি বিয়ের প্রোগ্রাম, আচ্ছা। ওয়েডিং রিসেপশন ছিল উদাসে। ও, আচ্ছা, আচ্ছা। উদাসে ওয়েডিং রিসেপশন। তো দ্যাট ওয়াজ আমার কাছে আসলে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে, যেটা হচ্ছে অন্যভাবে হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে না, আরে সিরিয়াসলি ওকে তো খারাপ লাগার কোনো কারণ নাই। ঘুরে বললাম না। আচ্ছা, সো হচ্ছে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টেন্স, যে তার আগে ওর সাথে তেমন কোনো কথাবার্তাও হয়নি, কোনো কিছুই না। আমাদের ফেসবুকেও আমরা অ্যাড হই তার কিছুদিন আগে, কিন্তু যেটা হয় ও আমার কাছে ছোট বোনের মতো, আমি আমার কাছে বড় ভাইয়ের মতো, কেউ আমাকে ভাইয়া বলো, এবং হচ্ছে সো জিনিসটা ভাইয়াপুর মতোই ব্যাপারটা ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং, এবং হচ্ছে তখন আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে না, আমি মনে হয় মেয়েটাকে পছন্দ করতেছি। এটার সাথে আরো কিছু ঘটনা জড়িত আছে, সেটা হচ্ছে যে আমার ছোট বোনের অন্যান্য বান্ধবীদের তখন বিয়ের অনুষ্ঠান চলতেছিল, বিয়ের মৌসুম, সেই সময় আব্বু আম্মু মানে কেমন ইনডাইরেক্টলি আমাকে গুদাগুতি করে যে বিয়ে কি এখন করবি নাকি একবারে বুড়া হয়ে সেকেন্ড পার্ট পাস করার পরে বিয়ে করবি, চিন্তা ভাবনা কর। তো এই জিনিসটা একটা ছিল, মাথায় ছিল, এবং তখনই আমার মা ওদেরই এক বান্ধবীর, ও বরিশাল মেডিকেল কলেজে পড়ে মেয়েটা, তো তার প্রোগ্রামে থেকে আসার পরই বললো যে এরকম নাশিদের একজন বান্ধবী আছে, তোর কি পছন্দ হয় নাকি? তো জিনিসটা আমার কাছে একটু অবাক লাগলো। কাহিনী কি? আমারও পছন্দ হয়েছে, এখন আম্মুও জানে। হ্যাঁ, আম্মু জানলো কেমনে? তো এই জিনিসটা হচ্ছে আমার জন্য একটা ফার্স্ট ভাইব ছিল যেটা। তারপরে যখন ওর সাথে কথাবার্তা হয়, ওর সাথে টুকটাক এরকম ভাবে নরমাল। আচ্ছা, আমরা মনে হয় এই প্রসঙ্গে আপুর থেকে একটু শুনে আসি, যে এখানে আপুর কি কি হচ্ছিল কখনো মানে ভাইয়ার। ভাইয়াকে মানে ওনাকে তোমাকে বুঝেছিলেন নার্ভাস যে ভাইয়া লাগতেছে? পছন্দ It's okay. করেছে? মোটেও নার্ভাস লাগতেছে না। মানে আপনি কি কোনো ভাইয়ার কিছু না, ও একটা রং তথ্য দিচ্ছে। ও আমার কিছু মিতুর দেখ- বিয়ে ছিল না, শিমুর ও বিয়ে আচ্ছা, ছিল। শিমুর বিয়ে আচ্ছা, ছিল। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তাহলে এবার আপনি কারেক্ট করে দেন, আপনার পার্ট থেকে শুনি। হ্যাঁ, আমার পার্ট থেকে ওই তো ওইরকমই, মানে আমি তো গেলাম শো থেকে আসার পরে মোটামুটি ফেসবুক বন্ধ আমার, ফাইনাল প্রফ শুরু হয়েছে, ফেসবুকেও যাই না, মানে পুরো টোটাল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন একটা অবস্থা। তো এই আর কি এরকম। তারপরে এরপরে যখন আবার ব্যাক করলাম, পরীক্ষা রিটেন শেষ হওয়ার পরে, তখন এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তো তারপরে এই আর কি মাঝে মাঝে টুকটাক কথা ভাই হতো, থেকে মানে বন্ধু হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড। ও, আচ্ছা। তো তখন আমার এমন কোনো কথা হতো না। পরীক্ষার সময় তো জানোই কিরকম, মানে লাইক যেরকম উনি যখন কোনো নতুন গান শুনতেন, তখন আমাকে গানের লিঙ্ক পাঠাচ্ছে যে এই গানটা শুনে দেখো কেমন, বা এরকম। বা আমাদের যেমন এই যে উদাস ভাইয়ের বিয়ের প্রোগ্রাম যখন বললো, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে সিডি দিল। আমার তো তখন সিডি শোনার সময় নাই আমার। সিডি দিল মানে অন্য অর্থে সিডি না। এটা হচ্ছে যে ওদের যে প্রোগ্রামটা হইলো, সেই প্রোগ্রামটা ওদের সবার দাবি ছিল যে আমরা তো শুনতে পারি না আমাদের প্রোগ্রামটা, আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডরা সবাই শুনছে, আমরা শুনতে চাই আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে। তো তারপরে আমাকে বিশাল এক দরখাস্ত লিখতে হয়েছে রেডিও অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। সাধারণত নিয়ম নাই, আর্কাইভের জিনিসপত্র গভর্নমেন্ট ছাড়া অন্য কেউ সাধারণত নিতে পারে না সহজে, বা যে পার্সোনাল সে পার্সোনালি নিতে পারে। তো আমি বললাম যে আমার পুরো শো এর একটা কপি লাগবে আমার কাছে। তো এটা উদাস এবং ওদের সবার একটা প্রেশার ছিল যে আমাদের শোটা শুনবো না, এটা একটা কথা হলো। তো সেই তখন থেকে হচ্ছে প্রেশার, মানে সেই ডিসেম্বর মাস থেকে প্রেশার দিতে 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 পরে আমি এটা পেলাম জানুয়ারি লাস্টে। এবং তখন উদাসের যখন বিয়ে ছিল ফেব্রুয়ারি ফার্স্টের দিকে, তার আগে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য উদাসকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোর বিয়েতে কি গিফট চাস। তো উদাস সাথে রেসপেক্ট ছিল, বলছিল কি আমাকে প্রোগ্রামের সিরিজটা শুধু এনে দেয় তাইলেই হবে, আর কিছু লাগবে না। তো তখন হচ্ছে আমি ওদের জন্য সারপ্রাইজ হিসেবে আর কি প্রায় 11 জনের জন্য 11টা সিডি কপি করে নিয়ে আসলাম।
তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিতে চাই, লিসনার্স আপনারা শুনছেন রেডিও মেডিটিউন। তো এখানে তো অন্য রেডিওগুলোতে প্রোগ্রামের সিডি পেতে অনেক ঝামেলা করতে হয়, কিন্তু রেডিও মেডিটিউনে এমন না। আপনি যদি কোনোভাবে আমাদের কোনো এপিসোড মিস করে ফেলেন তাহলেও কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আমাদের এপিসোডগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। সো আপনি চাইলেই শুনে আসতে পারেন। ইভেন অন্তরাপুদের এই শোটাও যদি আপনি মিস করে ফেলেন তাহলে চিন্তা করার কিছুই নেই, আপনাকে কোথাও দরখাস্ত লিখতে হবে না। জাস্ট আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আমাদের প্রিভিয়াস শো এর ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো শুনে আসতে পারবেন। আচ্ছা, এখন ভাইয়া জানতে চাচ্ছি যে তারপর বিয়ের দিকে কিভাবে গেল? বলো অন্তরা, বলো বলো, তুমি বলো। বলো কষ্ট কথাটা তুমি বলো। এখানে দেখছি যে দুজনেই আচ্ছা, বিয়ের দিকে হচ্ছে জিনিসটা হচ্ছে যখন ওর সাথে কথাবার্তা হয় এরকম ভাবে, তো তখন যেটা হয় না যে ক্রিকেট খেলার আগে অনেকে ব্যাটে বলে টোকা দিয়ে দেখেন না ব্যাপারটা কিরকম, খেলতে কেমন লাগে। তো তখন বোঝা গেল যে ও বললো যে ওর বাসা থেকে ছেলে দেখা হচ্ছে, মাথায় প্ল্যানিং আছে, ইন্টারনি যখন শেষ হবে সাথে সাথে ওর বিয়ে দিয়ে দিবে, এবং বাসায় মোটামুটি তোড়জোড় চলতেছে। এবং ওটার থিং যেটা সেটা হচ্ছে শি উইল, মানে তার ফ্যামিলি এবং শি উইল গো ফর অনলি অ্যারেঞ্জড ম্যারেজ। এবং এটা মানে উনি প্রথম থেকে টেস্ট খেলার প্ল্যান নিয়ে চলতেছিলেন, আমি টি20 তে বিশ্বাসী না। যখন দেখছে যে যে ছেলে বেশি ইন্টারেস্ট দেখায়, তখন আগে থেকেই সে ছিল মানে যেমন কারো বাসায় যখন ছাগল পুষে তখন জমির চারদিকে বেড়া দিত, তো ও আগে বেড়া দিয়ে নিছে যাতে ছাগল যাতে ঘাস না খায়। তখন তোমার অ্যাক্টিভিটিস গুলো খুবই মজার ছিল। মানে আমি যখন যে ওয়ার্ডে প্লেস দেখা যেত কোনো না কোনো উসিলাই ওই ওয়ার্ডে আসে। যেমন আমি যখন মেডিসিন ওয়ার্ডে অ্যাডমিশনের দিন আপু কিন্তু ওই ওয়ার্ডে কেন? হ্যাঁ মানে ইনসিডেন্ট হঠাৎ করে এসে আমাকে সালাম দিচ্ছে, আমার এখানে পেশেন্ট আছে। ও আচ্ছা, পেশেন্ট আছে। মেডিসিনে তো অজস্র পেশেন্ট থাকে, আছে হয়তো কোথাও পেশেন্ট। তারপর হয়তো পেডিয়াট্রিক্সে আসলাম, আমি যে একটা পেশেন্ট দেখতে আসছিলাম। পেডিয়াট্রিক্সে কি পেশেন্ট থাকতে পারে আমি তখন জিজ্ঞাসা করতাম যে কি পেশেন্ট আছে। না এমনি এই ওয়ার্ডটাতে ভালোবাসার শিশু মন, এজন্য না এই ওয়ার্ডটাতে আমি ইন্টার্নির সময় ছিলাম, এই জন্য আসছিলাম, তো জন্য দেখতে আসলাম। গাড়িতে মিলাতে পারবো না। আমার গাড়ি সমস্যা তো বলা যাবে না। বলো আচ্ছা, তারপরে কি হলো? এরকম আর কি যাওয়া আসা করতো, মানে দেখা যেত যে হয়তো আমার আপনার কিরকম লাগতো? ভালো লাগতো যে না কোইন্সিডেন্টালি দেখা হচ্ছে, ভালোই, খারাপ না? না, আমার কাছে একটু উইয়ার্ড লাগতো যে মানে বারবার কাকতালীয় ভাবে একই মানুষের সাথে কি করে দেখা হয়। আমি ক্যান্টিনে গেলেও দেখা হবে, আমি পেডি ওয়ার্ডে গেলেও দেখা হবে, মেডিসিন ওয়ার্ডে গেলেও দেখা হবে, সব জায়গায় দেখা হবে। অনেকের সাথে দেখা হলে ভালো লাগতো তোমার না? একবার আমি শুনছিলাম যে আপনি অসুস্থ ছিলেন, যে সেখানে নাকি হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ আমার যখন ডেঙ্গু হয় তখন আমি তো হলি ফ্যামিলিতে ভর্তি। তো ওর বোন হলি ফ্যামিলি মেডিকেল কলেজে পড়ে। তো মজার আমি ব্যাপার কিন্তু যখন মানে কাকতালীয় ব্যাপার একটা যে আমরা তখন থার্ড ইয়ারের প্লেসমেন্ট, আমাদের সঙ্গে কিন্তু আপুর এরকম দেখা হতো। আমাদের মেডিসিনের প্লেসমেন্ট, আপুর মেডিসিনের প্লেসমেন্ট, কয়েকদিন পর আমাদের সার্জারিতে প্লেসমেন্ট, আপুর ওদেরকে মনে রাখো না, আমাকে মনে রাখছো? আমাদেরকেও মনে রাখছে, বাট আমরা অনেকজন ছিলাম। ওরা একটা গ্রুপে আসতো এবং এটা ওদের একটা রুটিন ছিল, রুটিন অনুযায়ী আসতো যে এই এখানে প্লেসমেন্ট, তারপর ওখানে প্লেসমেন্ট। হ্যাঁ আসলে ওরা আমার সাথে সাথে রোটেশন করছে। আমি যখন মেডিসিনে তখন ওরা মেডিসিনে, যখন সার্জারিতে তখন ওরা সার্জারিতে, এরকম। তো যাই হোক, যেটা শুনতে চাচ্ছিল যে আমি যখন হলি ফ্যামিলিতে হসপিটালে ভর্তি, তো আমি নাশিদকে জিজ্ঞেস করলাম যে কোন প্রফেসরের আন্ডারে ভর্তি হলে ভালো হয়। তো ও যার কথা সাজেস্ট করলো আমি তার আন্ডারে ভর্তি হলাম। তো সমস্ত কিছু ঠিক আছে। তারপরে ও যে স্যারের আন্ডারে ভর্তি হলো, সেই স্যার হচ্ছে আবার আমি যে স্যারের সাথে কাজ করি, আমার অফথলমোলজিতে ক্যারিয়ার করতেছি, যে স্যারের সাথে কাজ করি ওরা তার ভাই। সো আমি এভাবে জানতে পারলাম যে মানে আপনি একটা অ্যাকচুয়ালি মানে উছিলা পেয়ে গেলেন। হ্যাঁ সেটাই। তুমি বলো। তো আমি তো যেটা মানে এক্সপেক্ট করি নাই যে উনি কেন আসবে এখানে। মানে নাশিদকে আমি ফোন করলাম, ও বলছে কি না নাশিদ এত টেনশন করছিল, সেজন্য ভাবলাম আমি চলে আসি, এসে দেখি এখানে এসে পরিচিত আমার একজনকে পেলাম। তারপরে পরে বিয়ের পরে একবার শুনলাম যে ওখানে নাকি যেদিন রাতে এরকম হলো, আমার স্যালাইন দিতে ভুল হলো, সেদিন রাতে নাকি সে সারা রাত আরেকটা ওই আরএসের রুমে বসেছিল। ইমার্জেন্সি মেডিকেল অফিসার, হ্যাঁ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার অনেকগুলো আরএমও, তারা সবাই আমার পরিচিত, অনেক দিনে পরিচিত। সো আমি দ্যাট ওয়াজ দ্য থিং যে আমি যেহেতু হলি ফ্যামিলিতে ভর্তি হয়েছে, পরিচিত স্যারের আন্ডারে ভর্তি হয়েছে, আমার আরএমওরা আছে অনেকে পরিচিত, ইমার্জেন্সি মেডিকেল অফিসার পরিচিত, মানে ট্রিটমেন্টে যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য হচ্ছে যে আমি রেগুলার যেতাম। আচ্ছা হ্যাঁ, আপনি নাকি রাগ করে মানে কেন দেওয়া হচ্ছে না, থার্মোমিটার মানে ভেঙে ফেলছিলেন? না, থার্মোমিটার রাগ করে ভাঙা না, থার্মোমিটার হচ্ছে যে ছাড়তে হয় না, থার্মোমিটার ওই দিন দুটো থার্মোমিটার ভাঙছিল, একটা আমার ভাই একটা ও, দুজনেই দুটো থার্মোমিটার ভেঙে ফেলছিল। আচ্ছা, তো চলছে আমাদের শো ভালোবাসা কারে কয় দ্বিতীয় পর্ব, আর আপনারা শুনছেন অনলাইন রেডিও মেডিটিউন সাউন্ডস অফ মেডিকেল লাইফ। তো ভাই আপুর কাছে আবার ফিরে যাচ্ছি। এবার জানতে চাচ্ছি আপু মানে বিয়েটা তারপর কিভাবে, মানে বিয়ের মানে দুই পরিবারের কাছে কিভাবে গেল?
আচ্ছা, বিয়ের পরিবার আমি যেটা জানি আমার ভার্সনটুকু যে আমার আপনি বার্থডে প্রথমে হচ্ছে একটা বেড়া দিয়ে নিলেন যাতে ছাগল না আসতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি হলো? তো আমি তো মোটামুটি শিওর হয়ে গেলাম যে যখন আমি এই কথা বলছি তারপর মনে হয় আগাবেই তাগাবে না, এখানেই হয়তো শেষ। তারপরে দেখলাম যে না, আমার জন্মদিনের দিন, ওদিন হ্যাঁ আমার জন্মদিন ছিল। তো ওই দিন আম্মু আমাকে বললো যে এরকম নাশিদের আম্মু আজকে ফোন করছিল, তো এরকম বলছে তো বলছে আর কি যে আমাদের একটা ছেলে আছে, বিয়ে করবে নাকি আপনার মেয়ে আর কি, সেটাই। তো তারপরে আমাকে আম্মু বললো যে তুমি একটু তাহলে সময় নিয়ে ভেবে দেখো। তো আমার সেদিন অ্যাডমিশন ছিল, আমি দৌড়ায় দৌড়ে চলে না সরি আমি সেদিন সার্জারিতে জয়েন করি। তো আমি দৌড়ায় দৌড়ে বের হয়ে চলে আসছি। আচ্ছা ঠিক আছে আমি বাসায় আসি, তারপরে সে চিন্তা ভাবনা করবো। তো তারপরে বাসায় আসলাম, পরে আম্মুকে বললাম আমি তাহলে কিছুদিন চিন্তা ভাবনা করে দেখি, তারপরে জানাবো। তো পরে আমি চিন্তা ভাবনা করলাম, আর আমার যে কোনো প্রপোজাল আসলে আব্বু যেটা করতো যে সেটার ভালো দিক খারাপ দিক কি কি হতে পারে সমস্ত কিছু আমাকে একটা বলে দিত আব্বু। খারাপ দিকগুলো বলো তো তাহলে কি ছিল তখন? বলে তারপরে বলতো যে এখন ডিসিশন তোমার উপরে আর কি। তো এরকম আমাকে আব্বু একদিন ব্রিফ করলো যে এটা এটা ভালো দিক, এটা খারাপ দিক হতে পারে। তাও হ্যাঁ হয়েছে, কোনো সমস্যা হ্যাঁ। তো তারপরে এরকম বলার পরে আমাকে বললো যে এখন ডিসিশন তোমার উপর, তুমি চিন্তা ভাবনা করে দেখো। আমি চিন্তা ভাবনা করে বললাম যে যেহেতু আমি অ্যারেঞ্জ ম্যারেজই করবো তখন আমাকে নিজের উপর ব্লেম নেওয়ার কি দরকার, আম্মুর উপর ছেড়ে দিলাম যে দেখো তোমাদের যদি মনে হয় ভালো তাহলে তোমরা দাও, যদি মনে হয় খারাপ তাহলে দিও না, এটা তোমাদের কমপ্লিটলি তোমার ডিসিশন। তো এই আর কি। তো তারপরে ওদের বাসায় আব্বু আম্মু ইয়েস বললো, বলার পরে আর কি ওরা এখন আমাদের বাসায় আসবে। তারপরেই তো বাসায় আসলো, তারপরে আমাকে একটা ব্রেসলেট পরালো যেটাকে সব আমার এঙ্গেজমেন্ট বলে। আমার এঙ্গেজমেন্ট হয় নাই, আমার কোনো এঙ্গেজমেন্ট, আমার ওই একটা ভাইয়া কি এখন কোনো এঙ্গেজমেন্ট রিং দেয়? হ্যাঁ 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 এখন এঙ্গেজমেন্ট কোনো রিং টিং দেয়? না না, আমার এখনো কোনো এঙ্গেজমেন্ট হয় নাই। তখনকার কথা বলতেছো না এখনকার? আমি এখনো এঙ্গেজড না, আমি বিবাহিত। তো একেবারে সরাসরি বিয়ের প্রোগ্রামের ডিসিশন হলো। ফার্স্টে ডিসিশন ছিল যে আমরা এঙ্গেজমেন্ট প্রোগ্রাম করব, পরে ঠিক হলো যে এরকম আক্তের প্রোগ্রাম হবে, যেহেতু সামনে নাশিদের বিয়ে আছে সুতরাং এখন তো আপাতত আক্তের প্রোগ্রামটা হয়, পরে হচ্ছে মেন প্রোগ্রাম হবে। তো এই আর কি। তারপর আক্তের প্রোগ্রাম শুরু হলো, তারপর কেনাকাটা এই হাবি জাবি, এর মাঝখানে আর কি মানে জিনিসটা একটা মানে অনুষ্ঠানটা পালন করতে হবে এরকম টাইপের ছিল। মানে তখনও এরকম কোনো টান ছিল না, বা দুজনের মধ্যে এরকম কোনো রিলেশনশিপ ছিল না যে মানে আমাদের প্রতিদিন দেখা হতে হবে, প্রতিদিন কথা হতে হবে, বা এরকম কোনো কিছুই ছিল না। বিয়ের আগে কথা বলছি। তখন তো আপনার ইন্টারনেট চলতেছে। হ্যাঁ আমার ইন্টার্নশিপ চলছিল, আমার সার্জারি ওয়ার্ডে ইন্টার্নশিপ চলছিল। তো এখানে বেশি সময় এখানে থাকতাম হসপিটালে। মাঝে মাঝে ও ওয়ার্ডে আসতো বিভিন্ন উসিলায়, ওর মা খাবার দিত, বা ও আসতো দেখা করতে খাবার নিয়ে, বা এই কাজের উসিলায় হয়তো আমরা যেমন ফটোগ্রাফার বুকিং দেয়া, তারপরে তোমার ডেকোরেটর না মানে ওই যে ফ্লোরাল ডেকোরেশন, এসব হাবিজাবি কাজের জন্য তখন যা দেখা হতো অতটুকু, এর চেয়ে বেশি আর এমন কোনো কিছু ছিল না। তো এই আর কি। তারপরে বিয়ে শাদী হলো, যা আমাদের মানে লাভ স্টোরি যদি কোনো কিছু বলো সেটা বিয়ের পরেই দেখা যায়। আচ্ছা এখন ভাইয়ার কাছে একটু যাই। ভাইয়া তো যখনই শুনলেন যে এখান থেকে পজিটিভ সাইন, তখন আপনার কি মনে হলো? মন মে লাড্ডু ফুটা, কি করলাম আমি এটা? হ্যাঁ হ্যাঁ, জিনিস হচ্ছে যেটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, কারণ হচ্ছে যে আমি তো এত Really? কম Expected ডিজার্ভিং ছিল? ছেলে না, সো হচ্ছে যে আমার একটা জিনিস হচ্ছে কি যে আমার সুপ্ত বাসনা ছিল আর কি যে আমি যদি কাউকে বিয়ে করি সে ডাক্তার হবে, এবং নো অফেন্স, সে যদি ডিএমসিয়ান হয় দ্যাট উইল বি এ ভেরি গ্রেট থিং। আর হচ্ছে জুনিয়র হলে তো কোনো কথাই নেই। মানে আপনি সিনিয়রদের প্রতিও পজিটিভ দেখো ছিলেন? একটা কথা বলি, মেডিকেল কলেজে আসলে পরে সিনিয়র আপুদের প্রতি ভালো লাগাটা খুব স্বাভাবিক, এটা আচ্ছা, আমি না আমি প্রত্যেকটা কথাও শুনতে চাই ভাইয়া, ভাই, একটু। একটা প্রশ্ন যে আপু তো আপনাকে আপনি ডাকতো, হ্যাঁ, হ্যাঁ। পরে মানে তারপরে কি ভাইয়া ডাকতো, মানে যখন সব ঠিক ওর বিয়ের পর আমি দেখি যে ওর মোবাইলে সেভ করা হচ্ছে ফাহিম ভাইয়া অফথালমোলজি। তো আমি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি জিজ্ঞেস করি তুমি কি নাম চেঞ্জ করবা না? চেঞ্জ করে কি আছে, ঠিকই তো আছে। তো তখনও মাঝে মাঝেই আপনি চলে আসতো, কথাবার্তা আপনি আসতো, আমি তো ওকে তুমি করেই বলতাম। বেশি জুনিয়র হলে তুই করে বলতাম। এই হচ্ছে যে আপনি বলার সময়টার মধ্যে একবার ভুল করে তুমি বলে ফেলছিলাম, আর তখন আপনার এরপরে কেমন লাগছে? তখন তো মনে হচ্ছিল ভাগ্যিস মানে আর- আপনি থেকে তুমি তো নামছে। তুমি বলার পিরিয়ডটাতে ভুল করে একবার ভাইয়া ডেকে ফেলছিলাম। না, তখন এরকম বলতো মাঝে মাঝে। ঐকতানের রিহার্সাল চলছিল, ওই সময় সবাইকে ভাইয়া ডাকতে ডাকতে ওকে ভাইয়া ডেকে ফেলছিলাম। তো জিনিসটা হচ্ছে যে তো আমার কাছে ইট ওয়াজ এ ভেরি মানে ইন্টারেস্টিং একটা জিনিস ব্যাপার ছিল যে এই ট্রানজিশন ট্রানজিশনটা অনেক ইন্টারেস্টিং ছিল।
জিনিসটা হচ্ছে কি যে তারপর আসলে অনেক দ্রুত মানে যেটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলো, সেই প্রোগ্রাম অ্যারেঞ্জ হলো, সেই প্রোগ্রামের পরে তারপরে অনেক থ্রিলিং ছিল যে আমি যখন আমাদের বাসা থেকে মানে অ্যানসার দেয় নাই, মানে তোমরা প্রপোজাল পাঠাইছো এখন অ্যানসার দেয় অ্যারাউন্ড প্রায় 7 দিনের মতো ওয়েট করতে হয়েছিল। সিনেমা যেমন দেখে দেবদাস টিকটক হয়ে গেছিলেন টিকটক এরকম কিছু ছিল। দেবদাস এত মোটা সোটা দেবদাস কখনো দেখিনি, দেবদাসের শুকনো হয় নাকি না। আমার হচ্ছে জিনিসটা হচ্ছে যে আপনার স্বামী কিন্তু মনের দুঃখে খাইতো, আপনার কি এরকম কিছু? না, আমার হচ্ছে আমি অনেক ছোটকাল থেকে অনেক মোটা সোটা, তো এটা অনেক ভালো, দুঃখ হেলদি হয়, এটা ভালো জিনিস। তো আমার যখন আমাদের বাসা থেকে যখন বলা হয়েছে, তো আমার বাবা মা আমাকে জানাইলো যে ওদের বাসায় ফোন দেওয়া হয়েছে, বলছি ওরা বলছে যে ওর মাকে, আমার মা ওর মাকে ফোন দিয়েছিল, বলছে যে ওর বাবাকে জানাবে, জানানোর পরে বাবা যদি কোনো মানে ফিডব্যাক দেওয়ার থাকে তাহলে হ্যাঁ হইলে ফোন দিবে, না হলে হয়তো আর ফোন দিবে না। তো তারপর প্রতিদিনই যায়, আর আমি একবার করে আব্বুকে জিজ্ঞাসা করি আমাদের বাসাতে ফোন দিচ্ছে। আপনার লজ্জা লাগে না যে না, নিজের আমার বিয়ে লজ্জা সম্পর্কে লাগে না। জিজ্ঞেস করতে? এত লাজুক না। আচ্ছা। ডাক্তার এত লজ্জা পেলে সমস্যা। তারপর হচ্ছে আমার মাকেও মাঝে মাঝে জিজ্ঞাসা করি ফোন দিয়েছিল, আমি বলে যে না ফোন দেয় নাই। আমি মোবাইল ফোন চেক করো ঠিক মতো। আব্বুকে বলি তুমি তো অনেক ব্যস্ত থাকো, আব্বু সাজিয়ে থাকে, সবকিছু ব্যস্ত থাকে, তুমি কি সবসময় চেক টেক করো তো নাকি তোমার ফোন অন্য কেউ ধরে? তাহলে যে না এরকম তো কোনো ফোন আসে না। তো তারপরে একদিন যখন ওর বাবা আমার বাবাকে ফোন দিছে, তো তখন হচ্ছে আমি মনে হয় প্রবাবলি তখন হসপিটালে, তখন আব্বু আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে এটা সেটা, তুই কোথায় কখন আসবি, আব্বু আমাকে তুই করে বলো, তুই কোথায় কখন আসবি, কখন যাবি ডিউটিতে, হ্যাঁ দেন সেটা। আমাকে তুমি কি আর কিছু কি বলতে চাচ্ছ, এত কথা বাঁচাচ্ছ? বলছে হ্যাঁ ওর বাবা তো ফোন দিয়েছিল। আমি কি বলছে, কি বলছে, আচ্ছা ঠিক আছে দেখা হলে পরে বলবো। তখন আমি ফার্স্ট একটু ভেবে গেলাম যে আল্লাহ, এখন তো ফোনেই বলতে পারতো, এটা কেন বলতেছে দেখা হলে পরে বলবো। পরে যখন দেখা হলো হসপিটালে, তখন দেখা হওয়ার পরে আব্বুর সাথে কথা হতো, পরে বলো যে এরকম এরকম ওনারা রাজি, এটা সেটা। দ্যাট ওয়াজ এ ভেরি কি বলে যে সাধারণত 3 প্রফের রেজাল্ট পাওয়ার পর যত আনন্দ লাগে এরকম আনন্দ লাগতেছিল। 3 প্রফে একবারে পাশ করে ফেলার জানা। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনছেন রেডিও মেডিটিউন, আমরা চালাচ্ছি ভালোবাসা কারে কয় এই অনুষ্ঠানের সেকেন্ড এপিসোড। আমাদের সঙ্গে আছেন K67 থেকে ডক্টর তাশরিফা আমরিন হক, আমাদের সবার প্রিয় অন্তর আপু, এবং আছেন ডক্টর ফাহিম হায়দার খান K64 থেকে। তো বিয়ে শুধু প্রেম শুধু বিয়ের আগে হয় না, বিয়ের পরেও হতে পারে, এসব নিয়ে আমরা আসলে আজকে করছিলাম, ওনাদের ভালোবাসার গল্প হচ্ছিল। মানে আর যে হিসেবে আপনারা সবার কাছে হ্যাঁ, সবার কাছেই প্রিয় ফাহিম ভাইয়া আর আমাদের প্রিয় অন্তর আপু, ঠিক আছে? তো আচ্ছা, আমরা এবার একটা কুইজে যাব। অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এরপরে শুনবো বিয়ের পরে প্রেমের কাহিনী। তো আমাদের আজকের এই কুইজটার নাম হচ্ছে লাভ গেমস। আমরা এখানে ভাইয়া এবং আপুকে একজন অপরজন সম্পর্কে সেম 10টা কোয়েশ্চেন করব, এবং হচ্ছে কোয়েশ্চেন করবো, হ্যাঁ, হ্যাঁ। লাভ গেমস এটা একটা খেলা, বাট আমরা খেলবো সবাই মিলে এক আর কি। ধরনের খেলা, সবাই মিলে খেলা আর কি। আচ্ছা, তো 10টা কোয়েশ্চেন হবে, দেখা যাক কে জয়ী হয়। তো আপু এবং ভাইয়া, দেখা যাক, এখানে আমরা কোনো মানে কারচুপি করার সুযোগ দিব না। যে আপু এবং ভাইয়া আপনারা রেডি তো? রেডি। বন্ধুরা শুনছেন রেডিও মেডিটিউন, চলছে ফেব্রুয়ারি মাসের স্পেশাল শো ভালোবাসা কারে কয়, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর ফাহিম হায়দার খান K64 ডিএমসি এবং ডাক্তার তাশরিফা আমরিন হক অন্তরা K67 ডিএমসি। তো আমরা এখন খেলছিলাম একটা গেমস, যেটা নাম হচ্ছে লাভ গেমস, যেখানে আমরা ভাইয়া এবং আপুকে 10টা কোয়েশ্চেন করবো একজন একজন সম্পর্কে, যে তারা আসলে একজন একজন সম্পর্কে কেমন জানেন। তো এতক্ষণ আমরা দুজনকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, তো এই স্ক্রিপ্টে তাদের আনসার গুলো লিখে ফেলেছি। তো দেখা গেল যে ভাইয়া আসলে খুব ফার্স্ট, ভাইয়া আপুর আগেই অনেকগুলো আনসার লিখে ফেলেছেন। তো এখন প্রশ্নের পালা, তো রেডি হয়ে যান। প্রথমে কে শুরু করবে, আপু না ভাইয়া? অবশ্যই আপু, লেডিস ফার্স্ট। ওকে, না ও আগে। আচ্ছা আজকে আজকে না, ও আগে খাতা জমা দিচ্ছে। আচ্ছা, যেহেতু ভাইয়া আগে খাতা জমা দিয়েছেন, সুতরাং ভাইয়াই হচ্ছে আজকে শুরু করবেন। নিশি কোয়েশ্চেন করো ভাইয়াকে। আচ্ছা ভাইয়ার প্রথম প্রশ্ন হচ্ছে আপুর প্রিয় খাবার কি? প্রিয় খাবার হচ্ছে কাবাব জাতীয় খাবার, কাবাব, নামরুটি, চাপ, এই জাতীয় খাবার। আচ্ছা আমরা আচ্ছা, চাপ মানে প্রশ্নটা- ও দেখতেছে কিন্তু। না, আচ্ছা আচ্ছা, রাইট, ঠিক আছে, এটা আমরা রাইট আনসার হিসেবে নিচ্ছি। আমি জানি এটা, হ্যাঁ আমার চোখ বেঁধে দিলেও আমি জানি। আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আপুর প্রিয় রং কি? নীল। ওয়াও, সেকেন্ড রাইট আচ্ছা আনসার। এটার জন্য একটা হ্যাঁ, আপনি তালি। একদম রাইট ট্র্যাকে আছেন। আচ্ছা আপুর প্রিয় বই বা লেখক, যে কোনো কিছু বললেই হবে। প্রিয় বই ওকে বা লেখক। আসলে মানে অনেক গল্পের বই পড়তে খুব কম দেখছি। প্রিয় রাইটার যদি বিয়ে হয়েছে হয় ইন্টারনেট আপু বড় হয়ে গল্পের গেলে বই তো দিয়ে তাহলে ওর প্রিয় রাইটার হতে পারে বেলিয়ান লাভ, হ্যাঁ? আমার কাছে মনে হয়। আচ্ছা, আপু বলুন, এটা কি রাইট না হয়েছে? না না বেলিয়ান লাভ না, মানে ভাইয়া লেখক হিসাবে যদি আপনার মনে হয় ও কি লিখছে, লেখক নাকি বইয়ের নাম? আর
সরো, না না, আমি তো কি লিখছি সেটা আমি গেস লেখক করব। লিখছি, আচ্ছা বলো। কি লেখক? হিন্টস দিয়ে দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, একটু hints দেয়, বলো। দেয়। লেখক মাঝে মাঝে আমাকে এই চশমাটা দাও। শেয়ার দিছিল তো তসলিমা নাসরিন কিন্তু না, রং। এটা হচ্ছে আপু লিখেছেন হুমায়ুন আহমেদের যে কোনো বই। না বলতো ভাই, আমি জানি কারণ ভাইয়া শেষ, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া ভাইয়ার প্রিয় ড্রেস না আপুর প্রিয় dress? আপুর প্রিয় dress। আপুর প্রিয় ড্রেস কি ভাইয়া? আপুর প্রিয় ড্রেস হচ্ছে সালোয়ার কামিজ, শাড়ি সরি। শাড়ি। আচ্ছা, আপনি ভুল করতে করতে ঠিক করে ফেলেছেন, রাইট। দেখে ফেলছে মনে হয় না, মাঝখানে। দেখেন নাই। আরে তো চশমা দাও। ওইদিকে তাহলে অ্যান্সার আরে ও তো ঢেকে রাখছে, দেখা যায় না তো। এদিকে দাও, চশমা দাও। ওর কি দেখতে চাও তুমি? যাও ওইদিকে ঘুরো। লিসানুলে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা ভাইয়া আপুর প্রিয় মুহূর্ত যদি জানতে চাই কি হতে আপুর পারে? আসলে আমার সাথে সবগুলো মুহূর্তে ওর খুব ফেভারিট, আমি জানি। বাট আপনি কোনো না রং বললেও ট্র্যাকে, আমি আপনাকে হিন্টস দিচ্ছি যে এটা রং ট্র্যাকে যাচ্ছে। আহ, ভাই মনে ভাবছি বলবে ভাই অনেক ভাবছেন। পরীক্ষায় ভালো করার মুহূর্ত। ওর প্রিয় মুহূর্ত অনেকগুলোই তো আছে। আচ্ছা, মানে একটা বলেন। হ্যাঁ, গেস করেন। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি এটা ইয়ে করতে Hints দাও। চাচ্ছেন না? হিন্টস দাও। মানে হসপিটাল সংক্রান্ত কিছু। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে যেটা হতে পারে, যেটা সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের নতুন বিল্ডিং এর 10 তলায়, নতুন বিল্ডিং এর 10 তলায় আমরা এসে একবার দাঁড়াইছিলাম এবং হচ্ছে যে ওখান থেকে ওই এই পাশের পুরান ঢাকার একটা পুরো অংশ দেখা যায়, খুব সুন্দর। ওটা না না ওকে, তুমি আর লম্বা অ্যান্সার এটা হচ্ছে 36 ঘন্টা অ্যাডমিশন শেষ হওয়ার পরে বাসায় ফেরা। ওকে ফাইন। আমার যে না, এটা হওয়া আমার উচিত, দোষ অ্যাজ এ দেখা, ডক্টর এটা হ্যাঁ। খুবই একটা চমৎকার জিনিস। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন। ভাই আপু কি একটু আতেল? অনেক। আপনি কি আতেল না? না না, আমি আতেল না, সিরিয়াসলি। আচ্ছা, আচ্ছা আপুর প্রিয় জায়গা? আপুর প্রিয় জায়গা হচ্ছে যদি দেশের বাইরে হয় তাহলে হচ্ছে সিমলা মানালি, আর যদি দেশের ভিতরে হয় তাহলে হচ্ছে বাড়িধারার একটা জায়গা আছে যেখানে হচ্ছে আল্লাহ, হলো ইয়েস, আমি জানতে পেরে বলবে যে লিখি নাই। বাড়িধারার একটা জায়গা আছে, সেই জায়গাটা। এই আসলে পুরোটা answer-ই হয় নাই? না না, এটা হয়েছে, হয়েছে। এটা 100% কারেক্ট, কারণ আপু লিখছে যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা। তো এটা আপনি আরো স্পেসিফাই ও করছেন। সিমলা মানালিও না, না, আসলে এটা ঠিক, হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছা করে লিখছে যে তাহলে অ্যান্সার লিখতেই পারি, লিখতেই পারি। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আপুর প্রিয় মানুষ? আপুর প্রিয় মানুষ না, আমার কাছে মনে হয় ওর বাবা। হ্যাঁ, এটাও কারেক্ট। আপু প্রথমে আমার আব্বু না আম্মু লিখে কেটে দিছে, বাট পরে লিখছে আমার পরিবারের সব মানুষ। সো আপনিও ইনক্লুডেড, গেছেন কি ডিপ্লোম্যাটিক আনসার। আমরা কি এটা ধরে নিব? রাইট, হ্যাঁ, এটা হ্যাঁ, রাইট। right. পরিবারেই তো আছে। না, এটা হাফ মার্কিং হবে। আচ্ছা, হাফ মার্কিং। হাফ মার্কিং। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আপুর প্রিয় মুভি রিসেন্ট দেখা? যেটা নিয়ে আপনার কান ঝালাপালা করে ফেলছে বাবু, সেটা দেখছো? আপনাকে দেখাইছে। আপনাকে জোর করে বাধ্য করছে দেখার জন্য। শোনো একটা কথা বলি, ও মোটেও মুভি খুন না, তাই না? মুভি ফ্রিক না। তাই না? আমি আমার জীবনে যে পরিমাণ মুভি দেখছি তাকে যদি 27-28 দিয়ে ভাগ দাও তুমি তাহলে চক্রান্ত করে যখন আমি থাকি না তখন মুভি দেখা শুরু করো, ফালতু কথা না, বলো আমি না। তো অসংখ্য মুভি দেখি। হ্যাঁ, ওই তো যখন আমি থাকি না তখন দেখো ব্যাস। আচ্ছা, আপনি favorite- বলেন। হুম। ফেভারিট মুভি পদ্মা নদী আছে না, পদ্মনদী? দাঁড়াও চিন্তা করতে দাও না, নতুন ভার্সনটা পদ্মা নদী, ওই যেখানে নতুন আম্বিয়া আছে। ওটা হাজার বছর ও আচ্ছা, sorry, হাজার বছর পরে, আমি তো ভুলেই গেছি। সেই তোমাকে এসএসসি এইচএসসি পাস করাইছে কে বলো? দাঁড়াও, তোমার ফেভারিট মুভি তো রিসেন্ট ভাইয়া? আমি কি হিন্স দিব? ওকে রিসেন্ট নাকি? কলকাতার? রবি ঠাকুরের কোনো কিছু একটা আছে, আমি হিন্স আমি দিচ্ছি। বুঝে গেছি। বুঝে ফেললে থাক। ওর ফেভারিট মুভি আবার রবি ঠাকুরের? ও আচ্ছা আচ্ছা, কোন একটা ক্যারেক্টারের নাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমিও বুঝে গেছি। দাঁড়াও, পারবেন না। বাংলা সিনেমা তো দেখি কম। এটা পারবে না, থাক। কাদম্বরী দেবী। ওয়াও, রাইট, একদম 100% কারেক্ট। তোমরা ওকে বেশি ক্লু দিতে হবে না, আমাকে এরকম ক্লু দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন। আমার অপশনে ক্লু দিতে গেলে ওরা লজ্জায় মারা যাবে। আচ্ছা, তোমার next একটা question, answer next আছে, তাই না? question। মানে আপুর প্রিয় গিফট আপনার কাছ থেকে পাওয়া? মানে আপনার কাছে কোন গিফটটা পেতে পছন্দ করে? আপু ওকে ঘুরতে নিয়ে গেলে খুব পছন্দ। ওয়াও, 100% অস্থির। প্রত্যেকটা জিনিস দেখছে। দেখার কি আছে? আচ্ছা, অনুষ্ঠানে আপনার মনে হয় একটু শুনতে পাচ্ছেন, আমরা আসলে আমরা নেই, আমরা এখানে অনেকগুলো অডিয়েন্স আছি। ভাইয়া আপুর আজকে প্রেম কাহিনী শুনতে আমাদের রেডিও মেডিটিউন টিমের সব সদস্য এখানে উপস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আপুর প্রিয় গান? মানে আপুর প্রিয় গান? আপু অসংখ্য প্রিয় গান আছে আপুর, হ্যাঁ এটা- এবং হচ্ছে যে ও কি লেখছে, গান লেখছে না সিঙ্গার লেখছে? গানই লিখছে, একদম স্পেসিফিক একটা গানের নাম লিখছে। আপনাকে শোনায় কার গান? আমাকে তো অনেক বিভিন্ন রকমের গান শোনে।
ফালতু, তুমি কোনো গানই শুনতে চাও না, জীবনে শুনতে চাও না, এবার বলো। এত সুন্দর সুন্দর সিঙ্গারে গান শুনেছে রিমিমের সময়। ওর ফেভারিট গান না গান বিয়ের মানে একটা ধারার মধ্যে হ্যাঁ মানে একটা স্পেসিফিক কোন একটা ধারার মধ্যে আমরা বলি নাম দিই যে এটা এই তো টাইপের আগের সাথে মিল আছে। মিল আছে। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হইতেও পারে মানে না পুরোপুরি এটা ঠিক বলছে না। এখন ভাই গানটা বলো। রবীন্দ্রসঙ্গীত হইলে আমার সোনার বাংলা তো পছন্দ। হতেও পারে, আমার আসলে এটাই লেখা উচিত ছিল। দাঁড়াও, রবীন্দ্রনাথ জনগণ মন। অনেক ভাবছে ভাইয়া, ভাবছে। ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত না তো না? ওকে, দাঁড়াও, রিসেন্টলি আসলে আমার তো আর কত ভাববে ভাইয়া? আমরা কি টিক টিক করি, কাউন্টডাউন শুরু করি। 10 ভাবতে 9 ভাবতেই আসবে গান। 8 7 6 আচ্ছা ওটা তো সেকেন্ডে তো দূরে দূরে। পারবা না, খাওয়ার চেষ্টা করো না, থাক, ভাবতেই বাদ দাও। গানটা এক নাম্বার কম পেলে কিছু হয় না। টিকটক টিকটক তুমি তো অনার্স নাম্বার পেয়ে গেছো, চুপ থাকো। টিকটক। হ্যাঁ আপনার ভাবার সঙ্গে একটা মানে সম্পর্ক আছে, ভাবার শব্দটা আছে ওখানে, আপনি ভাবতে অনেকবার থাকবেন, ভাবতে থাকে। বারবার ভাবার একটা ব্যাপার আছে। পুরা গীত বিতন উল্টে আসতেছে। দাঁড়াও না। রিসেন্টলি হচ্ছিল একটা গান মাঝে মাঝে গায়, গানটা আমার কাছে শুনে শিখছে। মোর ভাবনা রে। না সরি, রং অ্যান্সার নিতে পারছি না, কতবারও ভেবেছি না। ভাইয়া অনেকবার কখনো শোনো না বলেছিলাম কেন আমাদের? আচ্ছা এখনই কি আপু 2 লাইন শুনিয়ে দিবেন, একটু শুনিয়ে দেন ভাই, নেক্সট বার যাতে ভুল না হয়। এটা শুনাইছিলাম তোমাকে একবার। আচ্ছা, একবার মাত্র। আচ্ছা শুনতে চাই না, আমি সাথে সাথে গান শোনাবো, আশ্চর্য। হ্যাঁ, আমার পিছনে পিছনে দৌড়ে আবার গান শোনাবো। Please, শুনুন, এটা শুনুন, দেখো না কেমন হয়েছে। আচ্ছা বলো, আপুকে একটু 2 লাইন আমাদের মানে ভাইয়াকে এবং আমাদের লিসেনার সবাইকে একটু শুনিয়ে। শোনাবো, কিন্তু একটা কথা আগে বলে নি, তোমার ভাইয়া আজ পর্যন্ত কোনোদিন, সত্যি কথা বলতে যেটা, কোনোদিন আমাকে বলে না আমাকে একটা গান শোনাতো, কোনোদিন এই কথাটা বলে না। বাট জানেন আমার মনে হয় যে ভাইয়া লিটারালি মানে এনজয় করে আপনার গান, হয়তো বা ওভাবে মুখে বলে না। হ্যাঁ, আমি যদি কখনো এটা কমপ্লেইন করি, ইয়ে আছে, সেটা হচ্ছে যে ও হচ্ছে আমার ওয়াইফ, যার সাথে আমি সারা জীবন থাকবো, এবং হচ্ছে যে গানটা হচ্ছে ওর অনেক পছন্দের একটা জায়গা। তো জিনিসটা হচ্ছে যে এরকম, যদি আমি ওর কাছে রিকোয়েস্ট করে করে যদি গান শুনতে হয়, তাহলে তো এটা তো হয়ে গেল মিউজিক প্লেয়ারের কাছ থেকে মানে প্লে করে নেওয়া গান। তো ওর যখন ভাল লাগে ও তখন নিজে এমনি গান শোনায়। তো এমনি যখন গান শোনায় বিরক্ত করে, তো বারবার বিরক্ত হতে চায় সরি, মানে হচ্ছে যে ও নিজে নিজে গান শোনায় সবসময়, আমি সেটাই আমার কাছে ভালো লাগে। এখন আসল অ্যান্সারটা দিস, আমার কাছে উল্টা পাল্টা অ্যান্সার দিস, আমার কাছে অ্যান্সার দিছে যে না থাক বাদ দে। বলো বলো, ওরা গান শোনায়। আমাকে বলছে যে না তুমি যখন নিজে থেকে গান গাও তখন বেশি ভালো লাগে, হ্যাঁ, সেটা সেটাই, আমি request সেটাই, করি আসলে না, তাই না? বিরক্ত লাগে, তাই না? তোমাকে রিকোয়েস্ট ঠিক আছে যাও, এই তুমি গান ধরো, আমি গান শোনাবো। আচ্ছা দাও। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার শাখা কত ভালোবাসি, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। বাহ, মিলছে, গানটা মিলছে, ওয়াও। লিরিক্সের সাথে মিলছে। সো আমাদের লাভ গেমস আমরা খেললাম মানে ভাইয়ার সঙ্গে। আমরা কি ভাইয়ার মার্কিংটা করে নিব? ভাইয়া পেয়েছেন অ্যাকচুয়ালি 7.5, 7.5। মানে পাস পাস করছো? পাস পাস করলে হবে না, এখানে প্লেস করতে হবে। সো এবার আপুর পালা, দেখা যাক আপু ভাইয়া সম্পর্কে কত জানেন। আমার প্রশ্ন করার পালা। আগে যেন জিতে যাবো, অনেক ফালতু ফালতু অ্যান্সার দিচ্ছি যেগুলো আমি বলতে পারবো না। আচ্ছা না? তো দেন প্রথম কোয়েশ্চেন আপুর কাছে যে ভাইয়ার প্রিয় খাবার কি? ভাইয়া খেতে অনেক পছন্দ করেন নিঃসন্দেহে, বাট প্রিয় খাবার কোনটা?
ওর আসলে আগে আমি বলে নেই যে ওর কোনো মানে কোনো কিছুতেই কোনো না বলে না, কখনো কোনো কিছু কোনটা পছন্দ সেটাও আমাকে বলে না। খাবারের ব্যাপারে না, এটা সব ব্যাপারেই কখনোই বলে না যে কোনটা পছন্দ বা কোনটা কি। আমি এটা নিয়ে খুব বিয়ে করি। তার কথা হচ্ছে যে না, আমাকে অ্যানালাইসিস করে নিতে হবে। তো আমার অ্যানালাইসিস যেটা, সে গরম গরম জিলাপি খেতে খুব পছন্দ করে, গরম সুজি খেতে খুব পছন্দ করে, আর দেশের থেকে বিদেশে যাও। হিন্টস দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, ভাই এমন একটা নাম লিখে ও আচ্ছা, ইরানি খাবার দাবার ও খুব পছন্দ করে। ইরানি যে কোনো খাবার, যেমন বিভিন্ন খাবার দাবারের আবল তাবল নাম বলে যেগুলো আমি নাম জানি না, যেমন খোরেশ একটা খাবারের নাম বলে, Yeah, চিলমরগ একটা একদম খাবারের নাম রাইট বলে। অ্যানসার। তাহলে আপু পাচ্ছেন 1 নাম্বার। আপনাকে অনেক ক্লু দেওয়া হয়েছে। হ্যাঁ, তোকে বেশি এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা এর পরের প্রশ্নটা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় রং কি? হলুদ। ওয়াও, রাইট। একদম কারেক্ট। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় বই, বই বা রাইটার? লেখক লেখক মোহাম্মদ জাফর ইকবাল। হয় নাই, সরি, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ। আপনার সঙ্গে মিল আছে, বাট আপনি জানেন না। আর একটু না, ও কোনো কালে হুমায়ুন আহমেদের কোনো বই নিয়ে আমার সাথে আলোচনা করেনি। এটা একটু এটা ভাইয়ার cheating দোষ, করছে। ভাইয়ার দোষ। কোন বই নিয়ে আলোচনা করছি? আপু জিজ্ঞেস করছে, আরেকবার বললেই পারবে। ও আচ্ছা, ও সুযোগ দেয়। একটু কাটো কাটো কাটো। কেটে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যে ভাইয়ার প্রিয় ড্রেস কি? কোনটা পড়তে পছন্দ করেন? হ্যাঁ, আসবে না। ভাইয়া কিন্তু ভাবছিল মেয়েদের প্রিয় ড্রেস কি লিখতে। মেয়েদের প্রিয় ড্রেস লিখছে? না না, ভাইয়ার প্রিয় ড্রেস, ভাইয়া কোনটা পড়তে কমফোর্টেবল ফিল করে আর কি। হাফ প্যান্ট। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় মুহূর্ত। টিকটক 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 পারবেন, টিকটক। একবার একটা ভিডিও আপু শেয়ার ট্রাই করছি করেন। আপনার হ্যাঁ, ওয়ালে। নিশি কি মানে ইয়ে করতে চাচ্ছিস, হ্যাঁ, আমি হিন্ট দিতে চাচ্ছি। চাচ্ছিস? আমার ওয়ালে একটা ভিডিও শেয়ার দিছিল। ওর বলে এই জিনিস দিয়ে খুঁজে বের করতে পারবো না। লাইফ লাইন ইউজ করতে চান? প্রথম হ্যাঁ, লাইফ লাইন ওই যে একটা পেলাম। আচ্ছা, আর ক্লু দিতে প্রিয় চাস? মুহূর্ত। মানে ওই মুহূর্তে হচ্ছে মানে সংখ্যার একটা ব্যাপার আছে। মানে আমি আমি এত ভুলে গেছি, আমি নিজে বুঝতে পারছি না। আমি নিজে ভুলে গেলাম যে কি বললাম। মিসলিড করে দিচ্ছি। Father of clue. তাহলে হচ্ছে ওই বডির কোনো পার্ট ইনভলভ। Wow. না না, আপু ভিডিও শেয়ার এটা অনেক সভ্য answer লিখছে। হ্যাঁ, মানে হয়তো ভাইয়া ধরতে চাই। আচ্ছা, মানে কোন অ্যাক্টিভিটিস হাত ধরার আছে? মুহূর্ত। রাইট, এক্স্যাক্টলি রাইট। একটু ধরতে চাইছে। কি বলে না বলে। না, ভাই একটা ভিডিও শেয়ার দিছিল ওখানে। কার হাত ধরার মুহূর্ত? মানে দুজনের হাত ধরার মুহূর্তটা হচ্ছে আপনার উদ্দেশ্যে। এখন আপু যদিও পেট ধরতেছে, I don't know. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এটা রাইট ছিল। আচ্ছা, আমার হিন্টস কি কাজে লাগে না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল লাগছে। কিন্তু সংখ্যার সাথে মিল কিসে বুঝলাম না। দুইজনের হাত ধরার মুহূর্ত। ও আচ্ছা, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় জায়গা কোনটা বেশি ঘুরতে যেতে পছন্দ করেন? তার ইচ্ছা সে একবার ইরানে যাবে, আর ঘুরতে যেতে পছন্দ করে। মানে কোন জায়গাটায় ঘুরতে যেতে পছন্দ করে? মানে যেটা যাবে ওটা ব্যাপার আছে, বাট কোন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে? আমি কিন্তু অনেক মানে হেল্প ঢাকার করতে ভিতরে চাই। নাকি বাংলাদেশে বাইরে। বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে নো মোর ক্লু, নো মোর ক্লু। কাছাকাছি কি হবে না বল। ভাইয়া না, ক্লু দেওয়া যাবে না। কি, মালয়েশিয়া? বলো আমাকে, বলো। বেনাপুল দিয়ে মালয়েশিয়া যায়? আচ্ছা, বাংলাদেশের কাছাকাছি না? হ্যাঁ। বাংলাদেশের কাছাকাছি। ও তো আমাকে কিছুদিন আগে বিদেশির কথা বলতেছিল। আচ্ছা, না, না, বাংলাদেশে। সেটাই তো, সেটা তো বাংলাদেশেই বলো। আচ্ছা, বাংলাদেশের আশেপাশে কোন দেশ আছে? আপনিও মনে হয় ইন্ডিয়া, হ্যাঁ, শিলং এর কথা বলছে। আরেকটু জান। পারবে। তোরা নিশি। সময় দে। আচ্ছা, না ইন্ডিয়া। হবে। ও, দার্জিলিং। হয় না, সরি। না না না, আচ্ছা, সিমলা বা মানালি? ঠিক জায়গায়। শিমলা মানালি যেতে যাওয়ার ইচ্ছা আছে, আমাকে তো বলো নাই। আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় মানুষ। ভাইয়ার প্রিয় মানুষ। ওর বাবা। হয় না আপু, আপনি কি করছেন? আপনাকেই পছন্দ ভাইয়ার। অন্তরে হাসছে। কেটে দাও, কেটে দাও। পারলো না। এরপর হচ্ছে ভাইয়ার প্রিয় মুভি। ও এত অজস্র এটা ভাই মুভি দেখে দেখে, লিখছে, আপু পারবে। এটা আমি জিন্দেগিতে পারবো না। এটা পারবে। আমি মুভিটা মোট 11 বার দেখছি। আমার খুব ফেভারিট একটা মুভি এটা। এটা পারবে। ও পারবে না। 11 বার ওয়ালি। দেখছো? ও, ওয়ালি। না, এটা আমি না, হবে না। পারবো না। এটা ভাই ইচ্ছে করেছে, হবে। মা। এই, সেটাই, তুমি আমাকে কদিন আগে বেলা শেষের গল্প বলছো। আশ্চর্য, আমি এটা বেলা শেষে আনসার বাংলা দিতাম। মুভি কি মানুষের ফেভারিট লিস্টে থাকে নাকি? হ্যাঁ, হতেই পারে, আশ্চর্য। Okay.
আচ্ছা আমরা এটা কি কারেক্ট ধরবো না কারেক্ট ধরবো না, যেহেতু অবশ্যই ভাইয়া বলে correct। দিচ্ছে কারেক্ট, কজ আপনি বলছেন, এবার বা আপনার থেকে নেগেটিভ না ও মার্কিং হতে পারে। নিজে নিজে গোল ভাইয়া থেকে এটা negative নিজে নিজে marking। গোল ভাইয়া থেকে নেগেটিভ মার্কিং, ভাইয়া 6.5। হ্যাঁ হ্যাঁ বলে দিছি। ভাইয়া 6.5। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়ার কোন গিফট পেতে খুবই পছন্দ? এটা আমি বলতে পারবো আসলেই তাই, এটা হচ্ছে তাই। বলতে পারবো না। ভাইয়া কিন্তু লিখে ফেলছে, যাক, বাট দর্শকরা আপনারা বুঝে, মানে লিসেনার আপনারা বুঝে নেবেন যে কোন গিফট প্রিয় হইতে পারে। আমরা টুট টুট করে দিলাম। ক্লু দিতে পছন্দ করো তো? না আমি এই ব্যাপারে বলো এটার সাথে সংখ্যা রিলেটেড আছে, বডি পার্টস রিলেটেড আছে। কিন্তু যখন অ্যানসার কি করে দিতে পারবো? না এটা হচ্ছে অনেস্টি আপু, এটা হচ্ছে অনেস্টি। অনেস্টি, হ্যাঁ। এটাই হচ্ছে হ্যাঁ, মানে কোনো কাটাকাটিও করি না। এটা হচ্ছে ফাহিম ভাইয়ের স্পেশালিটি, যে ভাইয়া অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড, যা বলতে চান বলে ফেলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়ার প্রিয় গান আচ্ছা সিঙ্গার বা সিঙ্গার। ওকে, বাংলাদেশি। বাংলাদেশি সিঙ্গার, বাংলাদেশি সিঙ্গার তুমি গান শোনো? আপনার মানে আপনার ছাড়া আর কার গান গান শোনে ভাইয়া? আপনার তো গান পছন্দ, সেরকম সেই ছাড়া আই ছেলে না মেয়ে বলো? ভাই মেয়েদের গান- ট্রান্সজেন্ডার। ভাই ছেলেদের গান। ছেলেদের গান, আচ্ছা। ছেলে সিঙ্গার পার্থ। সরি আপু। পারি। আচ্ছা আচ্ছা পার্থ Another option. পার্থর গান শুনে। যে ছেলের গান এখন মেয়েরা শুনে। আচ্ছা তো কই দিছে? একবার বলে দিলে তাহলে তো বলো না। না, আমি চাচ্ছিলাম যে তাহসানের গান পছন্দ করো? শোনো, ও ব্যাক টু ব্যাক অরিজিৎ সিং এর গান শুনে, ও ব্যাক টু ব্যাক এই পার্থর গান শুনে, ও ব্যাক টু ব্যাক মানে ইংলিশ গান শুনে, কিন্তু লিখছে কিসে? ইচ্ছা করে আমাকে হারানোর জন্য। এগুলো হবে না, এগুলো আচ্ছা চার যাই হোক, বাজে। আমরা এটাও রাইট আনসার করলাম। তো নিশি আপুর স্কোর কত? 1 2 10 দিয়ে দাও। 4 গুনা দোকানে 10 দিয়ে দাও। 6 ওফ সরি আপু, মাত্র 0.5 এর ব্যবধানে ভাইয়া আপনার থেকে জিতে। 7 তাহসান পারছে তো আপু। আচ্ছা সরি ভাইয়া, 0.5 এর ব্যবধানে আপনার থেকে জিতে গেল। আপনি যদি মানে নেগেটিভ মার্কিংটা না হতো আপনি কিন্তু জিততে পারতেন। So, না, ভালোবাসা সাহায্য করতে হয়। সেটা একটা ব্যাপার। হ্যাঁ, মানে যদি আমরা পুরোটা ফেয়ার করতে চাইছি, কিন্তু আমাদের লাভ গেমস কখনোই ফেয়ার হয় না, চোখে চোখে ইশারা ইঙ্গিতে অনেক কথাবার্তা হয়ে যায়। তো আজকে আমাদের লাভ গেমস এর জয়ী হচ্ছেন তাহলে কে? অন্তরা অন্তরা। Yay! অন্তরা পর্যন্ত একটা হাততালি। বন্ধুরা আপনারা শুনছেন রেডিও মেডিটিউন এবং আপনাদের সঙ্গে আছি আমি লিসানুল এবং আমার সঙ্গে আছে নিশি। আজকে চলছে স্পেশাল শো ভালোবাসা কারে কয় এর দ্বিতীয় এপিসোড। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আসেন ডক্টর ফাহিম হায়দার খান K64 DMC এবং ডক্টর তাশরিফা আমরিন হক অন্তরা। আমরা এতক্ষণ একটা গেমস খেলে আসলাম, লাভ গেমস। তো যেখানে দেখা গেল 0.5 এর ব্যবধানে আমাদের অন্তরাপু জয়ী হয়েছেন। তো অনেক কথাবার্তা হলো, বিয়ের আগের কাহিনী শুনলাম, একটা খেলাধুলাও করে ফেললাম, এক্সারসাইজ হয়ে গেছে। তো এরপরে আমরা বিয়ের পরের কাহিনীতে একটু যাব। তো নিশি, আচ্ছা আপু আর ভাই হচ্ছে যে বিয়ের পরে মানে যে প্রেম কাহিনী শুরু, তো ওটা একটু মানে শুনতে চাই। বিয়ের পরে প্রথম মানে আমরা কোথায় বেড়াতে কোথায় গেলাম ঘুরতে গিয়েছিলেন? কক্সবাজার সবার আগে। তো কক্সবাজার যাওয়ার পর তখন আমার আচ্ছা আপু এই ব্যাপার মনে হয় একটা জিনিস বলে নিতে পারো, ওটা আসলে মিনি বিয়ে ছিল আপনাদের, নেক্সট এটা একটু যদি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের আক্তের প্রোগ্রাম ছিল। তো আক্তের প্রোগ্রামের পরে প্রথমে মানে হচ্ছে বড় সড়ো ধামাকা এখনো বাকি আছে, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নেই। অবশ্যই হ্যাঁ বাকি আছে। আর আমরা আক্তের পরে গেলাম, তো ওখানে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল আর কি। ওইটা ওর একটা মারমেইড ইকো রিসোর্টে, ওটা ওদের একটা হানিমুন প্যাকেজ ছিল ওখানে। তো যাক ওখানে গেলাম, যাওয়ার পরে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। তো আমি অফকস সিরাপ আর আরেকটা মনে হয় নো ব্র্যান্ডিং। ফেক্সো এক্সোফেনাটি। কাফ সিরাপ আর ওটা খেয়ে আমি মোটামুটি মরার মতো 22 ঘন্টা ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে তুমি কোথায় আছি। কি রোমান্টিক। ভাই তখন কি এই, করতেছিলেন? তুমি ভয়ঙ্কর নাক ডাকছো। আমি প্রথম জানতে পারি যে ইনি মহা মানে কি বলবো মানে নাক দুনিয়া কাঁপায় নাক ডাকে। আমি প্রথমে মনে করছি বাইরে কোথাও যাবো, তারপর দেখি ওই না, আপনি মনে হচ্ছে এরোপ্লেন উড়ে যাচ্ছে কোথাও। আমার থেকে একটু কম ফ্রিকোয়েন্সি তো না। তাই না? দিয়ে তো ম্যাচ হয়ে গেল, সমস্যা নেই। হ্যাঁ, তো এই আর আমার কি। কাছে প্রুফ আছে। আপনি কিন্তু ভিডিও মানে রেকর্ড করে রাখছেন। হ্যাঁ, ওই নাক দেখার। আমার কাছে proof আছে। ওকে, আমরা কথা আগে না দেখা যায়। এই লাস্ট সিলেক্ট ট্যুরে বুঝছো, ও আর আমাদের 66 এর হাবিব ভাই, ওরা দুজন বিটে বিটে নাক ডাকছে দুজনে। Competition. হ্যাঁ কম্পিটিশনে আমাদের পাশের মানে ওখানে আমরা ক্যাম্পে ছিলাম আর কি। তো এরকম 6টা ক্যাম্প ছিল, 10 ছিল সরি আর কি। ওটা হচ্ছে কি তোমার 10টা ছিল, সরি 10টা ছিল। আমরা চারজন করে একটা ছিলাম। তো এরকম একটা টেন্টে মানে মেয়েরা ছেলেদের আলাদা আলাদা টেন্ট। তো ছেলেদের টেন্টে একটা টেন্টে ও আর হাবিব ভাইয়া ছিল, দুজনে মিলে মোটামুটি বিটে বিটে নাক ডাকছে। মানে সুন্দরবন ওটার ফ্লেভার আগের নিয়ে দিনই আসছিল। হাবিব ভাইয়ের বউ হাফসা আর কি, আমাদের 68 এর হাফসা আর আমি দুজনে আলোচনা করছি ওদের নাক ডাকা হাবিব নিয়ে। ভাই আর ফাহিম ভাইয়ের মধ্যে কিন্তু অ্যাপিয়ারেন্স তো হ্যাঁ অনেকটা হ্যাঁ মিল হ্যাঁ আছে। অনেক মিল আছে।
আমারও হালকা দাঁড়িয়ে আছে, ওরও দাঁড়িয়ে আছে। না, আমি যদি ওইটা ছাড়াও আর কিছু বলতে চাইছি, না না, ওগুলা সব ছেলেদের মিল আছে, টেনশন নেই। আমার সাথে বাকি 4টা ছেলেরও মিল আছে, তুমি যদি দাবি করো তোমার সাথে না না না, আমি ওইটা বলতে চাই না। আচ্ছা, দেখা যাচ্ছে আমার মান সম্মান নিয়ে টানাটানি থাকবে। মান সম্মানই টান তো দিচ্ছে আমরা- আমাদের। কিন্তু আমি আর হাফসা দুজনে গল্প করছিলাম যে কার জামাই বেশি জোরে নাক ডাকে। তো আমরা তখন ঠিক করে ফেলছি যে যেদিন আমরা টেন্টে থাকবো সেদিনে প্রুফ হয়ে যাবে কার জামাই। ওরা জানতে চাইছিল বিয়ের পরের পরে দিন প্রেম কাহিনী, সকালবেলা হাফসা নাক ডাকার আমাকে কাহিনী। জানালো যে আপু আসলে ঠিকই বলছেন, ভাইয়া যে নাক ডাকে এবং আমার জামাই যে নাক ডাকে, কারণ আমি বিটে বিটে নাক দিচ্ছিলাম, শুনছিলাম একজনের পক্ষে এই বিট তৈরি করা সম্ভব না, বিটটা দিচ্ছিল। আমাদের তার আগে আসলে যেটা হয় না যে মানুষের গতানুগতিক প্রেম যেরকম থাকে, বিয়ের আগে ঘুরতে যায়, দেখা করে মাঝে মাঝে, এরকম আমাদের ব্যাপারটা আসলে এরকম। কেননা হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে আত্মের প্রোগ্রাম ছিল দেখে, যেটা যে ও পার্মানেন্টলি আমাদের বাসায় চলে আসে নাই, তো এই কারণে মাঝে মাঝে ওর বাসায় যেতাম, ওর ভাই বোনদের সাথে দেখা হইতো, ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোতাম, এখানে সেখানে যেতাম, খাইতে যেতাম বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্টে যাওয়া, সেলফি তোলা আমাদের দুজনের খুব পছন্দের একটা কাজ। আমার না, ওর খুব পছন্দের একটা কাজ, এবং সেলফি তুলে আমরা এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যত সেলফি তুলছি সব এখন আমার কালেকশনে আছে, সব কালেকশন আমি রেখে দিচ্ছি, সবগুলো সেলফি। তো সেই সেলফি তোলা, তারপরে হচ্ছে কোথাও ঘুরতে গিয়ে অনেকক্ষণ বসে বসে হচ্ছে গল্প করা, সেই জিনিসপত্রগুলো ছিল। আর তারপরে হচ্ছে আমাদের দুজন আসলে ফোনে, যেটা হয় না যে বিয়ের পরে আমি তো থাকি আমার বাসায়, ও থাকে ওর বাসায়, তো যে ফোনে কথা বলার জিনিসটা হতো একটা সার্টেন লিমিট পর্যন্ত, যে এরকম না যে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি। আমাদের ইয়া ছিল যে কথা যা বলবো দেখা হইলেই কথা বলবো, ফোনে এরকম কোয়ালিটি টাইম। হ্যাঁ, যে ফোনে এতক্ষণ কথা বলে। আর হচ্ছে যে ওর সাথে যেটা হতো যে মেসেজিং এর যে জিনিসটা ছিল, যে ফেসবুকে আমাদের হচ্ছিল যে মানে মেসেঞ্জারে যা কথাবার্তা হতো, দেখা হতো, মাঝে মাঝে দেখা হতো, ঝগড়াও হতো টুকটাক, যেটা হচ্ছে খুব জরুরি। ভালো আচ্ছা ভাই, একটু জানতে কি নিয়ে ঝগড়া? আসলে ঝগড়া না, খুব সিম্পল জিনিস নিয়ে ঝগড়া হয় আসলে। মানে এইরকম স্টেজ গুলাতে আমার কাছে মনে হয় যে সামান্য একটা জিনিস, যে তুমি কেন এরকম করলা না, তুমি কেন এরকম মানে করলা। আপু কেন রেগে যায় আপনার আর উপর? আমার উপরে রেগে যায় হচ্ছে যে আমি আসলে অনেক কিছুর ব্যাপারে একটু খামখেয়ালি, অনেক কিছুর ব্যাপারে, এবং শেষ জিনিসপত্রগুলো নিয়ে ওর ইয়া আছে যে তুমি শেষ কবে গোসল করছো, তারপরে হচ্ছে যে তুমি চুল কেন সিঁথি করে আশ্রাও, তারপরে চুল কেন এরকম করে ব্যাক ব্রাশ করে আশ্রাও, তারপরে হচ্ছে এগুলো কিছু জিনিসপত্র ছিল। এছাড়া হচ্ছে মাঝে মাঝে দুজনের মধ্যে দেখা যেত যে ফ্যামিলিয়াল বিভিন্ন জিনিসপত্র, যেটা আসলে মানে আমাদের দুজনের কন্ট্রোলে না, ফ্যামিলি যেটা সেটা হাবি যাবে, যেটা হয় সবসময় হয়, এগুলো নিয়ে মাঝে মাঝে একটু ছোটাছুটি হতো। তো তবে ইন্টারেস্টিং থিংই যেটা, সেটা হচ্ছে আমাদের ঝগড়া কখনো হচ্ছে মানে দিন পার করতে দিইনি আমরা। ঝগড়া হলে কে ইয়ে করতো? দুজনই এরকম না যে সেটা হচ্ছে সবসময় যে আমাকে, যেটা অনেক ছেলেরা দাবি করে ঝগড়া হলে আমি মানাই, এরকম কিছু না। অনেক সময় হয়েছে যে ঝগড়া হইলো বা কথা কাটাকাটি হয়েছে বা কিছু একটা মনোমালিন্য হয়েছে, পর অন্তরা নিজে থেকে ফোন দিচ্ছে, কথা কিভাবে বলছে বা- মানে আপু যদি ও বলে? ও হচ্ছে যে আচ্ছা, আপুর মুখ থেকে শুনি। আচ্ছা কিংবা আপনারা একটু অভিনয় করে দেখাতে পারেন, যে মানে আপু ফোন দিল, ভাইয়া রেগে আসছে, রেডিওতে সবাই না হচ্ছে আপনি সাউন্ডটা শোনা যাবে, আপনি ফোন দিচ্ছেন ভাইয়া, একটু বলেন তো। না, ঝগড়া হয়ে গেছে। না, ফোনে সাউন্ড তো আমি যেটা কিভাবে? হয় যে আমি রাগ এক্সপ্রেস করে ফেলার পরে তখন যখন নিজে রিয়েলাইজেশন হয় যে আমি জিনিসটা আমার কাছে এটা মনে হয় যে মানে যে কোনো ভুল করাটা যতটা না খারাপ, ভুল অন্যায় বোঝার পরে সেটা স্বীকার না করাটা তার চেয়ে বড় খারাপ আমার কাছে যেটা মনে হয়। সেজন্য আমার কাছে যদি কখনো মনে হয় যে দোষটা আমার ছিল বা আমার কারণে ঝগড়াটা হয়েছে, বা আমি এখন বললেই জিনিসটা সলভ করে চাইলেই জিনিসটা সলভ করে ফেলতে পারি, তখন আমি জিনিসটাকে আর বাড়াই না। আমি দেখা যায় যে আর আমি মানে যখনই রেগে যাই বা এরকম কোনো কিছু হয়, আমি মানে কন্ট্রোল করতে পারি না, কেঁদে ফেলি আর কি। আমি সবার সামনে সাধারণত কাঁদি না, কিন্তু ওর সামনে কেন কেঁদে ফেলি আমি। এটা মনে হয় আলাদা করে সবাই থেকে, না? হ্যাঁ, এটা আসলেই আলাদা, কারণ আমি অন্যরা আমাকে যতটা চেনে খুব শক্ত হিসেবে চেনে, কারণ আমি সহজে সবার সামনে চোখের পানি ফেলি না। অনেক বড় কোনো অকারেন্সেও দেখা যায় যে আমি খুব শক্ত থাকতে পারি, এটা আমি জানি, কিন্তু ওর কাছে আমি কেন জানি চোখের পানি কখনো আটকাতে পারি না। মানে চোখের ডাক্তার দ্য পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এটাই হচ্ছে একটা বিশাল জিনিস। না, চোখের ডাক্তার আরো অনেক আছে, এটা কথা না। তো খুব Special পরিচিত one. চোখের ডাক্তার। হ্যাঁ, ভাইয়াও কি মানে আপুকে কিভাবে তখন যদি আপু রেগে আমি যায়? সাধারণত দেখা যায় যে আরেকটা যেটা অধিকাংশ হয় যে আমি যদি কেঁদে ফেলি তখন ও ভাইয়াও ভাইয়াও কেঁদে ফেলে? কান্নাকাটি শুরু করে দেয়। ভাইয়াও না, কেঁদে না, ফেলে? কান্নাকাটি করে না, কিন্তু ও আর রাগ ধরে রাখতে পারে না এটা। চোখের পানিতে সকালে ফেলে। আমি সাধারণত দেখা যায় যে মানে
অধিকাংশ ঝগড়ার ক্ষেত্রে প্রায় আমি স্বীকার করে নিই যে 80% সাধারণত আমার ফল্টই থাকে, 20% ওর। তো এতদিন পর্যন্ত যা ঝগড়া হয়েছে দেখা যায় আমি কোনো কারণে হয়তো এটা সেটা মানে আপু তো অনেক গোছানো, তো আপনি কি অগোছালো এরকম এই জন্য হয় না, সুপার, তুমি বিশ্বাস করতে পারবে না, প্রতি সপ্তাহে 2বার করে আলমারি গুছানো, তার আলমারি গুছানো থাকে না, টেবিলের উপর একটা স্তূপ। না, এটা ছেলেদের বৈশিষ্ট্য, এটা ছেলেদের বৈশিষ্ট্য। আমার হোস্টেলের সুইসাইড করতা, আমার তো হলো বই খাতা, তো হলো কই কাপড় চোপড় কই, কোনটা কোথায়, কবে কোনটা ধুইছি শেষ তাও মনে নাই। এখানে তো হোস্টেলের প্রতিযোগিতা চলে, মানে কার চেয়ে কে বেশি নোংরা হতে ও পারে। দেখা নোংরা যায় না, যে- অগোছালো। ও দেখা যায় গোসল না করতে করতে, শ্যাম্পু না করতে করতে খুশকি এখানে জটলা পাকায় আছে, এখানে যদি লেগে এটা থাকে style, আমি এটা যদি style। বলি এটা স্টাইল। স্টাইল, এটা আমি style। সফল খুশকি চাষি। বলো যে একজন সফল খুশকি চাষির সঙ্গে আপনার এই যে মিনি বিয়ে পরবর্তী কয়দিনের মানে যাত্রা আপনাদের একসঙ্গে চলাটা কতদিন? 1 বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে। 1 বছর 1 সপ্তাহ, 1 এক বছর 8 বছর দিন। 8 দিন। একদম তো পারফেক্ট টাইম। কয় ঘন্টা এটা কি আশা তা আচ্ছা, এই 1 বছর 8 দিনের এক্সপেরিয়েন্সে যারা নতুন কাপল হতে যাচ্ছেন তাদের জন্য যদি একটু বলেন ঝগড়াঝাটি হলে কি করা উচিত অ্যাকচুয়ালি? ঝগড়াঝাটি হলে ঝগড়াঝাটি করাই উচিত না। মোটেও না, ঝগড়াঝাটি করলে আরো বেশি বন্ডিং স্ট্রং হয়, এটা কোনো কথা না। তবে আমার যেটা মনে হয় যে ঝগড়াটাকে প্রলং করা উচিত না, যে রুলসটা আমরা মেনটেন করি আমার কাছে মনে হয় এটা খুব ভালো, যে একটা দিনের ঝগড়া আরেক দিনে যাবে না। হ্যাঁ, আমরা সাধারণত যে ঝগড়া হচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু আমরা সেই ঝগড়া কখনো রাত পার হতে দিই না, যে আজকে থাক কালকে কি বলে কালকে দেখবো নি ব্যাপারটা, এরকম না। আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগেই ঝগড়া সব যা যা মিটমাট করে ঠান্ডা মাথায় ঘুমাতে হ্যাঁ, যায়। এবং হচ্ছে যে জিনিসটা কি যে সবসময় আমি যে নতুন কাপলের জন্য যেতে দেখা যায় যে সবসময় সিনারিও সবসময় নিজের প্রতিকূলে থাকে না, অনেক সময় দেখা যায় যে মানে অন্যান্য কারণেও ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে যদি সিরিয়াসলি একজন আরেকজনের প্রতি খুব ডিজার্ভিং হয় বা একজন আরেকজনকে যদি খুব ভালোবাসে, আমার মনে হয় যে সাধারণত এই জিনিসপত্রগুলো ব্যাখ্যা করা উচিত, যে আমি তোমার সাথে এরকম খারাপ বিহেভ করছি বা আমি তোমার সাথে এরকম আমার তোমার ঝগড়া হয়েছে, এটার পিছনে এরকম একটা রিজন আছে, আমি এই কারণে খারাপ ছিলাম, আমি তো এরকম না, আমার তো তুমি কখনো দেখো নাই আমাকে এরকম। তো এই জিনিসপত্রগুলো একটা এক্সপ্লেনেশন থাকা উচিত, যে ঝগড়া হইলো সরি বললাম, এটা আসলে নট মানে অ্যান্সার না, কারণ হচ্ছে সরি বললেই সব ঝগড়া কিন্তু বা সব দোষ কিন্তু মাফ হয়ে যায়। সো আমরা ট্রাই করি যেটা সেটা হচ্ছে দিস ওয়াজ দ্য রিজন, এবং এদিক থেকে আমি আসলে এক্সপার্ট জুয়া দিতে। তো হচ্ছে যে আমার মনে হয় যে কখনো প্রলং আমাদেরকে আইটেমের টেবিলে অনেক মেকানিজম ব্যাখ্যা করতে হয়, সুতরাং এবং আমি অনেক কিছু জানি। বলি যে আজকে এখানে আসার আগ পর্যন্ত আজকে ছোট একটা ঝগড়া চলতেছিল ওর সাথে আমার, গতকাল না মানে আজকে সকাল থেকে আর কি। তো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব খারাপ একটা কাজ করছে, 36 ঘন্টা অ্যাডমিশন ডিউটিতে যাচ্ছে, তো কি করা যায়। তো আমি জন্য চিন্তা করলাম যে ও তো এখানে মানে হচ্ছে যে হসপিটালে খাবার দাবার পছন্দ করে, একটু খাবার দাবার নিয়ে আসি। রান্না করে নিয়ে আসছি না, রান্না করে আনি নাই, মানে হচ্ছে যেহেতু অল্প সময় পাইছি হাতে, এই কারণে আমি ওর জন্য একটু খাবার দাবার নিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ে রান্না করে আনতে একদম মানে ব্যান্ড পার্টি সমস্যা। বাজে। আচ্ছা, এটা হচ্ছে কথা যে আপু ভাই আগে রান্না বান্না কিছু পারে? হ্যাঁ পারে। গরম পানি করতে? না, গরম পানি করা লাগে না, ওরা তো এখন তো গরম পানি আসলে মানে গরম পানি পর্যন্ত দো না, আরো কিছু পারে? ডিম ভাজতে? ও খুব ভালো কফি বানাতে পারে। এবং আমাদের হচ্ছে কি, আমি যখন ওর বাসায় বেড়াতে যাই আর কি, এখন আমাদের মেইন প্রোগ্রাম হয়নি, যখন বেড়াতে যাই তখন আমি ওর হাতে ও কফি বানাই দিলে আমি কফি খাই সব সময়। ও খুব ভালো কফি বানায়। আর হচ্ছে একবার ওকে নুডলস রান্না করে খাওয়াইছিল, তাই না? ওয়াও। আর এই তো টুকটাক ভালোই রান্না করে শুনছি। এখন আলুর চপ নাকি জানি বানালো। আমি অনেক এক্সপার্ট। আচ্ছা, আপুর কোন রান্নাটা আপনার এত এক্সপার্টিস আমি আপু দেখিনি। হচ্ছে আসলে অন্তরা, আমি একটা জিনিস একটু উল্লেখ করে নিই, সেটা হচ্ছে যে আমার কাছে এখন পর্যন্ত দেখা যে সবকিছুরই একটা মিশে যে অলরাউন্ডারের একটা, হ্যাঁ অলরাউন্ডারের একটা ব্যাপার আছে অন্তরার মধ্যে, জিনিসটার সামনে এতদিন প্রকাশ করি নাই আজকে বলেই ফেলি আর কি। সো ওর মধ্যে ও সবকিছুই, যেমন অনেকে আছে না, কিছু মেয়ে আছে যে খুব সুন্দর রান্না বান্না করে কিন্তু আধা জিনিসপত্র ম্যানেজমেন্টে গ্যাঞ্জাম লাগাই ফেলে, অনেকে আছে একাডেমিক্যালি খুব একাডেমিক কিন্তু রান্না বান্না এগুলো কোনো কিছু তো তারই আনে, কিন্তু অন্তরার মধ্যে এই জিনিসটা না। অন্তরার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে না, কেন এসব বলে ফেলো। জিনিস হচ্ছে যে অন্তরার হাতে রান্না করা অনেকগুলো জিনিসই আমি অনেক সময় ওদের বাসায় যখন গেছি খাইছি, যে আমাকে একবারও রোস্ট রান্না করে খাওয়াইছিল, মিষ্টি রান্না করে খাইছিল, ছবি দিছিল, একবার হচ্ছে রসগোল্লা বানাই খাওয়াইছিল, তারপরে হচ্ছে মাঝে মাঝে এরকম ও এখনো জিনিসটা কি যে একসাথে না থাকার কারণে আমার কি জাতীয় একেবারে রিয়েলি পছন্দ, কারণ আমাদের দুজনে খাওয়া দাওয়া হয় ওর বাসায় অথবা বাইরে গিয়ে খাওয়া দাওয়া হয়। তো এখনো যে সেটা হচ্ছে যে ও যখন একবার আমার রোস্টের কথাটা খুব মনে আছে, আমার খুব ভালো লাগছিল। তারপর মিষ্টি এটা ছিল প্রথম রান্না আমার জন্য, কোনো কিছু একটা সে ফার্স্ট রান্না করছিল। এরপরে হচ্ছে আরেকটা, তার আগে আমার একটা খুব ফেভারিট খাবার হচ্ছে হালুয়া, এটা হচ্ছে বুটের ডালের হালুয়া, সেটা হচ্ছে সে হালুয়া সে একবার বানায় নিয়ে সারপ্রাইজ দিতে আসছিল আমাকে।
আগের দিন রাত্রেবেলা আমি যখন জিজ্ঞাসা করি কি করো, একটা কাজ করতেছি, ডিস্টার্ব করো না, কি করো? আরে কাজ করতেছি, আমরা জানি না, সারা রাত বসে বসে হালুয়া বানাচ্ছে, পরের দিন সে আমার জন্য হালুয়া বানায় নিয়ে আসছে। তো আসলে আমি ওর কাছ থেকে কখনো এক্সপেক্ট করি না যে সে অনেক কিছু রান্না বান্না করে রেগুলার আমাকে রান্না করে খাওয়াবে, কারণ এত এত ভালো স্বাস্থ্য আরো ভালো লিখে। তো এই কারণে যে আমি ওর কাছে এক্সপেক্ট করি যে এভরিথিং ও যেভাবে ম্যানেজ করে চলে, যেটা হচ্ছে সবকিছু, সেটা সেভাবেই চলুক, সেটাই ভালো। কজ আমার একেবারেই রাধুনি টাইপের বউ দরকার নাই। হ্যাঁ, আমার তো হলো শি ইজ একাডেমিক, আমি জানি আমার তো হলো শি মানে ও ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চায়। এই জিনিসপত্রগুলো আমার কাছে আমি খুব অ্যাপ্রিশিয়েট মানে আপু যেমন আছে তেমনই চায়। হ্যাঁ, আপু যেমন আছে তেমনই। আপু বলতেছি, সরি ভাইয়া, মানে আপু তো বললেন মাল্টি ট্যালেন্টেড, তো কোন গুণটা মানে রান্না, গান, পড়াশোনা, গুছায় চলা, আবার কোনটা আপনার ভালো লাগে বেশি? ওর হচ্ছে গুছায় চলার ব্যাপারটা আসলে মানে এক একজনের ইরিটেট হই বলো। লাইক আমার যেমন নিয়ম হচ্ছে যে মোবাইলটা আমি এখানে রাখি, আমি মোবাইলটা এখানেই রাখবো, আমি এই জামাটা ধুতেই দেবো না, আমি প্রতিদিন গোসল করবো, আমি প্রতিদিন দাঁত মাজবো, এই জিনিসগুলোতে না, গোসল করে দাঁত মাজা এটা আসলে অপশনাল, এটা প্রতিদিন করতে হয় না। না দাঁত মাজা প্রতিদিন দেখা যায় যে একই শার্ট সে 3 দিন পরছে, 4 দিন পরছে, ওর কোনো খবর একটা নাই। জিনিস যেটা আছে, যেটা যতক্ষণ পর্যন্ত না আমি ধুতে দিব বা আরেকটা নতুন শার্ট বের করবো, ততক্ষণ পর্যন্ত সে ওইটাই পরে চলতে থাকবে, যতক্ষণ সে মানে আর মানে কখনো আমার এটা আফসোস যে মানে যে এখন যেটা বললো যে ও কখনো আমাকে বলে না যে এটা রান্ধো তো একটু, এটা কখনো বলে না। আমার মনে হয় যদি বলতে তাহলে আমার বেশি ভালো লাগতো। জিনিসটা হচ্ছে এটাই যে আমি কখনো ওর প্রতি একটা এই বার্ডেনটা তৈরি করতে চাই না, কারণ হচ্ছে যে অনেকেই মানে আজকালকার যুগে হোক আগেকার যুগে যেটা ছিল যে বউ মানে তো রান্না বান্না করবে, বউ মানে তো আসলে ঘরে থাকবে, এরকম আমার কাছে আসলে আমি সে মতবাদে বিশ্বাসী না। আমার কাছে মনে হচ্ছে যে ও ইভেন দো হচ্ছে আমি ও যেই সাবজেক্টে ক্যারিয়ার করতে চাই, আমার কথা হচ্ছে তুমি আমাকে এটা জিজ্ঞাসা করার কোনো কিছু নাই। আমি নো অফেন্স টু আদার্স, সেটা হচ্ছে যে অ্যাজ এ ডিএমসিয়ান শি হ্যাজ অল দ্য রাইটস টু চুজ অ্যাবাউট মানে হার ক্যারিয়ার, চুজ হার এভরিথিং, মানে সে নিজে এটা চুজ করবে। তো এই কারণে এটা রান্না করো, ওইটা করো, হ্যান্ড করো, ত্যান করো, ঘর গুছা, ওই করো, এইসব জিনিসপত্র আসলে খুব মানে গৌণ ব্যাপার স্যাপার। খুবই চমৎকার একটা কথা আচ্ছা, বলছেন ভাইয়া। আপুকে যদি জিজ্ঞেস করি ভাইয়ার কোন গুণটা ভালো লাগে, মানে অনেকগুলা দোষ অনেক সময় লাগবে খুঁজে না না বের করতে। বাদ দাও, এটা লাস্টে তুমি এখন থেকে চিন্তা করা শুরু করো, লাস্ট থেকে বলে। হ্যাঁ, না, পারবে আপু, না ওর কয়েকটা দিক, আমার কয়েকটাই আর কি দিক আমার অনেকের মধ্যে একটা। হাতে গোনা। একটা হচ্ছে যখন মানে আমি খুব বেশি রেগে যাই তখন ও নিজের মাথা ঠান্ডা রাখে, যদিও এখন আজকাল ওরকম থাকতেছে না। আর হচ্ছে তোমার এই যে যেমন কখনো কোনো কিছু নিয়ে কখনো কমপ্লেন করে না আর কি, যে আমি এটা কেন করলাম না বা এটা আমার করা উচিত ছিল, এরকম মানে আমাকে আমার ফুল ইন্ডিপেন্ডেন্সটাও দিছে। আমার যতটুকু ব্যক্তি স্বাধীনতা দরকার আমি বলবো পুরাটুকুই আমি পাই ওর কাছ থেকে, এটা। আর সমস্ত ব্যাপারে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমি যেটাই করি না কেন, যাই করি না কেন, আমি যদি বলি আপনি পাহাড় থেকে ছাদ দেবো, আচ্ছা ঠিক আছে তুমি যাও। আল্লাহ করো। চলো চলো। আচ্ছা, এরপরে আমরা একটু ইয়েতে যেতে চাই। একটু আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপু যখন বিয়ে হয় না, মানে আমরা হেলথ ক্যাম্পে গেছিলাম তখন মানে মমো, মানে আপুর ছোট বোন সবাই বলতো যে ভাই আসলে কি হবে, মানে এত পচাইতো সবাইকে, তখন আমাদের খুব আগ্রহ হতো যে আসলে আপুর মানে যখন দুলা ভাই আসবে তখন কি হবে। তো মানে আপনার 3 জন শালা শালি আছে, তো এখন মানে কিরকম পচানি খান বা কিরকম জ্বালা একটু যদি জানি। আমি খুব দ্রুত জিনিসটা শেষ করি, যেটা আমি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আসছি, আমি আমার ছোট একটা বোন আছে আর আমার বাবা মা 4 জন। ওদের ফ্যামিলিটা হচ্ছে আমাদের থেকে অনেক বড় এবং হচ্ছে অনেকগুলো ভাই বোন আছে, ভ্যারিয়েশনস আছে, তো ওদের মধ্যে এক একজন এক এক রকম। তো প্রথমে আমার যে জিনিসটা প্রথম যখন আমাদের বাসায় আসতো বিয়ের পর তখন আমাদের একটু experience করতো, মাথা ব্যথা করতো, এত মানুষ কথা বলছে, এত ভাবে কথা বলছে, কার কথা শুনবো। এবং আমি প্রথমে যে জিনিসটা নিয়ে একটু ওয়ারিড ছিলাম যে ওর ভাই বোনদের সাথে কি আমি কি এরকম মানে কোপ আপ করতে পারবো কিনা, কারণ হচ্ছে আমি তো নিজে অভ্যস্ত না, আমি কখনো যৌথ ফ্যামিলিতেও বড় হই নেই। আমার কাজিনস যারা আছে অনেক দূরে দূরে থাকে, খুব হাতে গোনা একজন খালাতো ভাই, একজন চাচাতো ভাই, একজন মামাতো ভাই, এরকম একজন করে। সো তারা এক এক বয়সের, এরকম করে কখনো আমাকে। সো এখানে ওদের সাথে এখানে আসার পরে দেখা গেল যে মানে মাঝে মাঝে জিনিসটা এরকম হয় যে ভয় পেতেন ভাইয়া? না, ভয় মানে কি, জিনিসটা প্রথম একটু ইয়া লাগতো যে প্রথম দেখা যেত ওরা সবাই একত্রে একই মানে কথার উচ্চতা মানে একই ডেসিবেলে নিজেদের কথা সবাই বলে যাচ্ছে, শ্রোতা আমি একা। তো ব্যাপারটা তখন এরকম হতো যে সেটা হচ্ছে কাটটা প্রথম তো বলতে পারি না, তুমি থামো, তুমি বলো, তুমি থামো, তুমি বলো। এখন যেমন বলি যে ভাইয়া তুমি থাকো, আপু তুমি চুপ থাকো, আমি ওটা শুনতেছি। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে, এবং ওরা ফ্রম দ্য বিগিনিং যেটা হচ্ছে এত কর্ডিয়ালি একসেপ্ট করে নিছে যে
মানে ওর তো ছোট ভাই এখন মাঝে মাঝে বলে, ওকে ওদিন ছোট ভাইকে খেপানো হচ্ছিল, বলছে তোমার সবাই কনে পক্ষ আমি বর পক্ষ, মানে ওর কথা হচ্ছে যে ও তোমাদের সবার দুলা ভাই, উনি আমার আপন ভাই, মানে এরকম একটা ইয়ে আছে। তো এরকম আসলে সাপোর্ট পাওয়া গেলে বা এরকম মানে কি বলে যে কর্ডিয়াল ভাই বোন পাওয়া গেলে আসলে জিনিসটা শালাশালি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার কাছে মনে হয় স্টিল মানে অন্তরা ছাড়া ওরা বাকি সবাই আমার ভাই বোনের মতো। তোর আপু মানে আগে বোন ছিল। আমাদের বাসায় আমরা হচ্ছে একটা রোল নাম্বার সিস্টেম রাখতাম, বুঝছো, আপু আম্মু হচ্ছে রোল 1 2 এরকম, তো আমার রোল ছিল 3 4 5 এরকম, মোমো থেকে শুরু করে এরকম 4 5 6 সবগুলো এখন ভাই। হ্যাঁ, তো এখন যখন ও আসে তো এখন তারপরে হচ্ছে গিয়ে তো গিয়ে বলছে কি বলে এখন আমরা সবাই বলছি যে তাহলে তো এখন রোল নাম্বার 7 আসতেছে, সাইম বলে না না ভাইয়া এখন রোল নাম্বার 3 হয়ে যাবে, বপ্পি 4, তারপর আমরা পিছনে আস্তে আস্তে। তাহলে বোঝা যাচ্ছে ভাইয়া কত মিশে গেছে এখন। আচ্ছা, খুবই না, চমৎকার। ওর এই জিনিসটা খুব ভালো যে ও মানুষের সাথে খুব দ্রুত মিশে যেতে পারে, খুব দ্রুত আপন করে নিতে পারে। এই যে যেমন আমরা 6 দিনে সিলেট ট্যুর সেরে আসলাম কয়দিন আগে, আমার সার্জারি ইউনিট, কিন্তু এখন সবাই দেখা যায় যে আমার চেয়ে তো ওর খুব বেশি নেই, কারণ এমনভাবে মিশে গেছে as if বলো না, ওরই বলার ওখানে কি করে বসতে হবে। আচ্ছা, তো আপু এবার আপনার ইন-লজ এর এক্সপেরিয়েন্স গুলো যদি কোনো মজার এক্সপেরিয়েন্স থাকে আর কি। আমার ইনলজ এর এক্সপেরিয়েন্স, হ্যাঁ মজার এক্সপেরিয়েন্স অনেকই আছে, যেমন ওর ইনলজে মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার সামনে আমাকে ধুমায় পচাতে থাকে, মানে কন্টিনিউয়াস। যখন তখন রাগ ওখানে কেউ বলে না যে আমি কনে পক্ষ, এরকম কেউ কি এখন? ওরকম কনে পক্ষ বলার কেউ নাই, তবে আমরা সবাই একসাথে মজা পাই আর কি, এই আর কি। তো ও পচাতে ছাড়ে না আর কি, আর ও সবসময় নানির সাথে খুব মজা মজা কাজ করে, মানে অ্যাজ ইফ নানিকে খুব পচায়, নানি কিছু করলেই বলে যে নানি এখন সিদ্ধ ডিম কোথাও দিয়ে ঢুকাই দিব, বা এই টাইপের অনেক হাস্যকর কাজ করে। হঠাৎ করে অনেক অসুবিধা একবার বলে weird তার নানির সাথে আমি বলছি কোথায় কালে রেখে ঢেকে বলো। তারপরে ওর যে কাজিনরা যখন আসে তখন সবাই মিলে মানে অনেক ওদের বাসায় যেটা হয় যে সবাই, ও আমাদের বাসার সিনারিটা হচ্ছে আমরা সবাই একসাথে চিল্লাই, আর ওদের বাসার সিনারিটা হচ্ছে ও একাই জোক করতে থাকে, সবাই হাসতে থাকে, তো এরকম হতে থাকে আর কি। মানে ভাইয়া নিজের বাসায় ফুল পারফর্মার আর ওখানে গিয়ে হ্যাঁ, অডিয়েন্স হ্যাঁ। হয়ে যান, আপনারা সবাই হ্যাঁ, যখন হ্যাঁ, এরকম পারফর্ম আর কি। যেমন কারোর বাসার তরকারিতে লবণ বেশি হলে সেটা নিয়ে কন্টিনিউয়াস তাকে পচাতে একদম কান্নার পর্যায়ে নিয়ে চলে যায়। তারপরে ভাই, আপুর মানে সরাসরি বলে যে লবণ কম হয়েছে ওটা। হ্যাঁ, যেমন একবার ওর খালার বাসায় দাওয়াতে গেল, সেটাতে লবণ অনেক বেশি হয়ে গেছিল, তো পরে ওর খালাতো ভাই বোনরা যখন আসে এই বাসাতে, তখন ও যে একটা লবণাক্ত চিপস নিয়ে আসছে, আল্লাহ, সল্ট এন্ড ভিনেগার ফ্লেভার নিয়ে আসার পরে তো তারপরে এখন ওর মা বলছে এই এটা নিয়ে আসছিস কেন এত লবণ, তখন বলছে কি আম্মু তুমি আমাকে বলছো ওদের সামনে যাতে লবণ নিয়ে আমি কোনো কথা না বলি, এরকম আর কি। তো ও মানুষকে পচাতে মানে খুব মজা পায় মনে হয়, আর সবাইকে নিয়ে মজা করতে থাকে, যেমন ওর বাবা যেহেতু অপথ্যালমোলজিস্ট, ও দেখা যায় ওর স্যারদেরকে নিয়েও ওর বাবার সামনে মানে হয়তো তারা আমার শ্বশুরের ফ্রেন্ড, তারপরেও তার সামনে সমানে খিল্লি মেরে যাচ্ছে, সমানে মজা উড়াই যাচ্ছে, এরকম আর কি। মানে কাউকে ছাড়ে না ভাই, ছোট থেকে বড়। হ্যাঁ, ছোট থেকে বড় সবাইকেই পচাতে থাকে। ডেটিং করে আসলে আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই শুনছো অনলাইন রেডিও মেডিটিউন, চলছে আমাদের আজকের শো ভালোবাসা কারে কয় এর দ্বিতীয় পর্ব, এবং আমাদের সাথে আছে ডক্টর তাশরিফা আমরিন হক ফ্রম K67, আর আছে ডক্টর ফাহিম হায়দার খান ভাইয়া ফ্রম K64। আচ্ছা নিশি, কথায় কথায় তো মানে অনেকক্ষণই হয়ে গেল, আমরা আসলে শুরু থেকে শুরু করে অনেক কিছুই শুনে ফেললাম। তো এখন অন্তরাপু হচ্ছে গানের মানুষ, অন্তরাপুর কাছ থেকে যদি একটা গান টান না শুনি তাহলে কি হয়? শুধু কিন্তু অন্তরাপুই না, ভাইয়াও কিন্তু ভালো গান তাই গায়। নাকি? তাহলে ভাইয়ার কাছ থেকেও গান হ্যাঁ, আমরা আজকে শুনতে হবে। দুজনের কাজ চলে গেছে। না, এই যে ভাই এটা তাহলে কে? আমি বাসায় নেই। ও আচ্ছা, আচ্ছা তো আমরা আচ্ছা বাসা থেকে বললেও হবে, সমস্যা নেই, আমরা সাউন্ডটা পাইলেই চলবে। তো আমার মনে হয় যে আপু ভাইয়ার ফেভারিট বা এই টাইপের করে যদি একটা গান আমাদের লিসেনারদের জন্য গাই। আমি একটা গানের কথা উল্লেখ করি এখানে, যেটা আমাদের যেটা হয় না যে প্রত্যেক কাপলের একটা কমন গান থাকে, আমাদের এরকম বেশ কয়েকটা কমন গান আছে। তার মধ্যে একটা গান আছে যেটা আমার খুব ফেভারিট একটা গান, অনেক ফেভারিট। আমি আসলে আমার গান শোনার শুরুটা হয় যখন আমি রেডিওতে যখন কাজ করা শুরু করি, তার আগে গান শুনতাম না। তো যখন রেডিওতে কাজ করা শুরু করি তখন আমার অসংখ্য গান শোনা হয়েছে, শুধু বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি এগুলো ছাড়াও ভাইয়া এমন কি অনেক এখন ভাষা। করেন না রেডিও? হ্যাঁ। এখন কি রেডিওতে? এখন আপাতত হচ্ছে আমি কিছুদিনের পরে হচ্ছে সেকেন্ড পার্টের কোর্সে যাব, তারপর সেকেন্ড পার্ট পরীক্ষা দিব। সো এই কারণে আপাতত এখন আমি রেডিও। আচ্ছা ভাই, ছোট্ট করে একটু যদি জানতে চাই আরজেইংটা কিভাবে শুরু করলেন? আরজেইং শুরু করছি আমার কাছে, আমি যখন ইন্টারমিডিয়েটে নর্টন কলেজ আমি থেকে পাস করছি। পার্সোনালি আপনার অনেক ফ্যান, সেই ডিএমসি যখনই জানতে পারছি যে একজনই আছে, তো সেই জন্যই জানতে চাচ্ছি। আচ্ছা, তো যখন আমি কলেজে যখন পড়ি তো তখন আমার
শাইনেস কাজ করতো কথা বলতে গেলে শাইনেস কাজ করতো। আমার একটা আপনার? ইন্ট্রোভার্সন ছিল, হ্যাঁ আমি এই জন্যই বলছি ইন্ট্রোভার্সন ছিল, এবং ব্যাপারটা এরকম ছিল যে আমি সহজে মানুষের সাথে মিশতে পারতাম না, কথা বলতে পারতাম না, বা কথা বলতে গেলে কথা জড়ায় যেত, এরকম একটা ছিল আমার, ট্রু। এবং আচ্ছা, যখন এই আমি প্রসঙ্গে এটাই বলে নিই সম্ভবত লিসেনার, একটা আপনারা যারা এখনো লাজুকলতা কথাবার্তা বলতে পারতেছেন না, ফাহিম হায়দার খান ভাইয়ার আজকের কথা শুনে আপনারা নিশ্চয়ই অনেক আশান্বিত হবেন যে আমাদেরও আশা আছে, সমস্যা তো নেই। তারপরে যেটা হলো যে আমার কাছে তখন মাত্র বাংলাদেশে এফএম রেডিও গুলো আসা শুরু হয়েছে, তখন তো 2টা এফএম রেডিও চালু হয়েছে। তো এফএম রেডিও গুলা ওই বাসায় তো আলাদা রেডিও ছিল না, গাড়িতে উঠলে পরে বা হচ্ছে আমার চাচা বাংলাদেশ বেতারের ইঞ্জিনিয়ার ছিলেন, তার বাসায় গেলে পরে উনি এফএম রেডিও গুলো তখন শুনতো, ওইগুলা করে অ্যানালাইসিসের জন্য। তো তখন ওই রেডিও গুলা যখন শুনতাম, তো তখন দেখতাম যে একটা মানুষ এরকম স্পন্টিনিয়াসলি কথা বলে যাচ্ছে, একটা শো হোস্ট করতেছে, এরকম একটা ব্যাপার কত ইজিলি করতেছে। তো আমার কাছে মনে হয় যে আমার যদি হচ্ছে জিনিসপত্র মানে কথাবার্তার ব্যাপারগুলোকে যদি ঠিক করতে হয়, তাহলে মনে হয় জিনিসটা খুব ভালো একটা অপশন। কারণ হচ্ছে আর ওখান থেকে আমার শখটা শুরু। তখন আমি কন্টিনিউয়াস রেডিও শুনতাম, যতক্ষণ পড়াশোনা করতেছি এটা বাদ দিয়ে কন্টিনিউয়াস রেডিও শুনতাম। মেডিকেলের ফার্স্ট ইন্টারমিডিয়েটে দেওয়ার পরে, যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে আসার পরে, তখন হচ্ছে হঠাৎ করে কিছু অনলাইন রেডিওর দেখলাম যে মানে ফেসবুকে দেখলাম অনলাইন রেডিও। তখন ফেসবুকেরও মাত্র শুরু, কি অদ্ভুত এক জিনিস, 2006-07 সালের কথা। তখন হচ্ছে যে ফেসবুকেরও শুরু, অনলাইন রেডিওগুলো তার কিছুদিন আগে মাত্র শুরু। তখন দেখলাম যে কিছু অনলাইন রেডিও কাজ শুরু করছে। তো তখন তাদের একজনই নিজে থেকে আমার সাথে যোগাযোগ করলো, তাদের সাথে কথা হলো, সেখান থেকে শুরু করলাম। করতে করতে প্রথম অনেক কিছু হতো, অনেক এরকম কথাবার্তা বলতে গেলে আবার প্রথম অনেক কিছু পারতাম না, অনেক ফ্লো মেনটেন করতে পারতাম না, কথা বলতে গিয়ে হারায় যেতাম, তারপরে যিনি কি বলবো ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাতে পারতাম না, গ্রামাটিক্যাল মিস্টেক হতো। তারপরে একসময় মনে হলো যে না, আমি জিনিসপত্রগুলোকে একটু মানে উৎসাহিত হবে। তারপরে হচ্ছে যখন কাজ করা শুরু করলাম এদিকে, আর যখন এদিকে মেডিকেলে যখন আইটেম শুরু হলো, তখন দেখলাম যে খুব কাজে লাগতেছে। মানে যখন সাথে সামনে বসে কোন রকম ফ্লো মিস না করে যখন টানা করে কিছু বলে যে ভুলভাল ইচ্ছা করে চাও মেরে গেলে, না ঠিক আছে ভালো হয়েছে, কোথেকে পাইছো তুমি এগুলো? তো তখন দেখলাম যে এই জিনিসটা খুব ভালো কাজে লাগে। কারণ হচ্ছে যে এই কথা বলার কনফিডেন্স জিনিসটা ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি খায় স্যাররা, যে একটা ছেলে কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে যাচ্ছে, ভুল অ্যান্সার হোক ঠিক অ্যান্সার হোক, সেখানে শুরু। তারপরে হচ্ছে আসলে যখন মেডিকেল কলেজে পড়তাম, যেহেতু মেডিকেল কলেজে পড়ার সময় আসলে একটা এফএম এর সাথে কাজ করা মানে অনেক টাফ, অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে। আর এছাড়াও তখন এফএম গুলো দেখা যেত যে অনার্স পাস না করা কাউকে নিবে না, ওরা কাজে নিত না। তো সে কারণে ওয়েট করলাম। তারপর হচ্ছে এমবিবিএস পাস করার পরপর হচ্ছে তখন পাস করার পরপর তখন দেখলাম যে একটা রেডিও হচ্ছে তারা আরজে নিবে, তারা একজন আরজে নিবে। তো আমি তো এরকম অনেকেই এসে অডিশন দিচ্ছে, অনেকে এসে অডিশন দিয়ে গেল, সবকিছু করছে। তো আমি তখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে তখন হচ্ছে তারা আমার ভয়েস টেস্ট নিল, এই করলো সে করলো, হাবি জাবিটা সেটা করে টরে যখন প্রায় 6-7 মাস এরকম বিভিন্ন টেস্ট হয়, এটা হয় সেটা, আজকে ডাকে আপনি এটা বলে যান, কালকে ডাকে আপনি এটা ওদের সামনে এটা বলে যান, একদিন এতগুলো বড় ম্যাগাজিন একটা পড়তে দেয়, একদিন নিউজ পেপার পড়তে দেয়, এই করে সেই করে, একটা দিনের শো এরকম। তো করতে করতে তো হঠাৎ করে হচ্ছিল আসলে এফএম এ চলে আসা। কাজ করতে করতে খুব ভালো লাগতো। আর যে জিনিসটা আমার কাছে আসলে অনেক বেশি মানে এনজয়িং একটা জিনিস, এবং এখনো জিনিসটা আমি খুব এনজয় করি। এখন যেটা হচ্ছে যেটা যে আমার যেহেতু ক্যারিয়ার হিসেবে অনেকেই বলছিল যে এই সময়টাতে যে তুমি আরজেকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নাও, কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে দ্যাট উড বি ভেরি ডিসগ্রেসফুল ফর এ ডক্টর। আর ডাক্তারি করতে আসি, ডাক্তারি করবো, আর এই জিনিসটাকে এক্সট্রা বেনিফিট হিসেবে যদি কাজে লাগাতে পারি তাহলে তো কোনো ইয়া নাই। মানে প্যাশনের প্রফেশন আলাদা থাকুক, আপনি সেটা প্যাশনের প্রফেশন আলাদা। আমি প্যাশনকে প্রফেশন করতে চাইনি কখনো। আচ্ছা ভাইয়া ছিল প্রিয় গান নিয়ে, হ্যাঁ এবার গানের প্রসঙ্গে আসি। আপনি কোন গানটা নিয়ে বলতে চাচ্ছেন? সেটা হচ্ছে যাত্রী ব্যান্ডের একটা গান ছিল, যেটা তুমি চাও রোদ্দুর, মানে তপুর গাওয়া একটা গান, যেটা সেটাকে পরবর্তীতে আবার ইম্প্রোভাইজ করা হয়েছিল, নতুন সেটআপে করা হয়েছে। যে প্রথম গানটা ছিল শুধুমাত্র ছেলেটা গাচ্ছে, তারপরে নতুন ইম্প্রোভাইজেশনে একটা ছেলে একটা মেয়ে দুজন মিলে গাচ্ছে আর কি। তো আমার কাছে দুইটাই খুব ফেভারিট। তো আমি এই গানটা যখনই সুযোগ পাই তখনই দেখা যেত যে গানটা শুনতাম। গানটা আমার অনেকদিন মোবাইলে ওয়েলকাম টিউন ছিল এটা, তারপর হচ্ছে রিংটোনও ছিল এটা কিছু, এটা লাস্টে দিয়ে একটা মিউজিক আছে সেটা। তো এই জিনিসটা হচ্ছে আমার খুব ফেভারিট। এবং হচ্ছে অন্তরার গলায় হচ্ছে অন্তরা, তারপরে যখন আমাদের একটা পহেলা বৈশাখের যে শোতে আসে সেখানে হচ্ছে ওই গানটা গাইছিল। আমার খুব ইচ্ছা ছিল ওর সাথে গানটা গাওয়ার, কিন্তু আজকে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। হ্যাঁ, তখন সে একটা ডায়লগ দিছিল যে বলো যে পান্ডার যেরকম চোখের চারদিকে কালো হয়ে গেছে, তোমার সাথে যদি এই গানটা না গাইতে পাওয়ার দুঃখে আমারও চোখের চারদিকে কালো হয়ে যাবে। কি ডায়লগ! আচ্ছা, তো তাহলে আমরা গানটা শুনে আসি। ওকে তুমি এটা লিরিক্স নিয়েছো না এই ভার্সন? কি 1 2 3 4 আরে না
তুমি সেকেন্ড লাইন গুলো গাবা, বুঝছো? তা তো বুঝছি, কিন্তু তারপরে ওইটার এখানে বাবু এসে- কই? না ওটা পাবা না, তোমার এখানে লাইন তুমি সেকেন্ড লাইন গুলো ধরো, আচ্ছা। সেকেন্ড গুলো সব আমি হ্যাঁ। ভার্সনই আছে। আর এই যে ঘুমন্ত শহর, তুমি এরা যে একসাথে? একলা। না আমি গাবো। ওকে কি দিয়ে এখানে করবো? আমি বলবো হচ্ছে গিয়ে আমি বলি প্রেম, তোমার শুধু একটা শব্দই কারেকশন লাগবে, যে আমি বলি বন্ধুত্ব এটা। আচ্ছা সবাই তোমার লিরিক্স, এইটা change। সবাই বসে বসে গানের সাথে লিরিক্স মিলাবে না, না টেনশন না নেই। তোমার শুধু এই একটা কারেকশন, বাস আর Okay, কিছু না। দরকার আমি নেই একটা এখানে। পড়লাম তুমি। ছি! আচ্ছা ওকে এখান থেকে। ঠিক আছে। আমি চাই রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা, খুঁজি পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলি একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনে দুজনাকে চাই তবু তবুও নিজেদের আজ কেউ চাই না, মেলে না। আজ কিছু মেলে না। ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, এই কি বেশি না, আজ এই কি বেশি না। ঘুমন্ত শহর, তুমি আমি জেগে একলা, আমি বলি প্রেম, আমি বলি বন্ধুত্ব এটা, গল্প চলে এগিয়ে, এই তো আছি বেশ, থামছি না কেউ আজ, আজ, হলে হোক তা শেষ, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসা ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এই দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। অনেক এই তুমি তো ভালো ধন্যবাদ। গিটার বাজাও, ডিএমসির সময় কোথায় ছিল? আমরা এত গিটারিস্ট খুঁজলাম। আচ্ছা বন্ধুরা তাহলে তখন শিখো নাই। বলেই নেই যে আমাদের তখনও শিখে সঙ্গে শেষ করতে পারো নাই। না তখন জিজ্ঞেস করতে হবে। আমি আসলে হচ্ছে এখানে আসার পরে হচ্ছে গিটার কেনা। আচ্ছা তো এতক্ষণ আমাদের সঙ্গে গিটারি কে ছিল? মেয়েদেরকে ইমপ্রেস করার আচ্ছা জন্য না? এতক্ষণ আমাদের সাথে গিটারে ছিল হচ্ছে হ্যাঁ ম্যাম, বলতে পারেন। বলো বলো গিটারিস্ট, তুমি গিটার মেয়েদের ইমপ্রেস করার জন্য আর্জিং করো। ও কাউকে ইমপ্রেস করার জন্য আমার কোনো প্রফেশন বা প্যাশন তাহলে চুজ ওটা করি কেমন না। দেখতেছো? আচ্ছা আমাদের সঙ্গে গিটারে ছিল আবির আমাদের ঘোষ। হ্যাঁ টিম রেডিও মেডিটেশনের আর অন্যতম ওকে একজন হেল্প আবির করেছে ঘোষ। বিভাস। আচ্ছা তো এবার ভাই আপু ডুয়েট হলো, আমরা কি মানে মানে একজন একজনের জন্য কিছু এরকম কিছু কি শুনবো? আর কোনো আপুর কাছ থেকে বেশি শুনবো। হ্যাঁ তুমি বলো আপু কি বেশি শুনবা? ভালো গান গায়। তোমার যেটা শোনাইতে মন। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি ভেসে, শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার হাসি দেশে, শুধু তোমায় ভালোবেসে, তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন, ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদে গাইতো, আমি ভাবতাম
কত দূর, আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ, যে রইতো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুরে ডাক, ধুলো মাখা ভোরের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতে থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্মৃতি এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার হাসি এসে, শুধু তোমায় ভালোবেসে। বাহ, অনেক সুন্দর গান গাও তো। আচ্ছা লিসেনার্স, আপনারা শুনছেন অনলাইন রেডিও মেডিটিউন, আর চলছে আজকে আমাদের শো ভালোবাসা কারে কয় দ্বিতীয় পর্ব, এবং আমাদের সাথে আপু আর ভাই আছেন। অলরেডি আপু একটা গান গিয়েছেন, আপু আর ভাই দুজন মিলে একটা গান গিয়েছেন। এখন কি আমরা আরেকটা গান শুনবো? আরেকটা গান শোনার আগে কি আমরা একজনের মানে অনুভূতিটা জেনে আসি? হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা- হচ্ছে মানে আমাদের এই ভালোবাসা কারে কয় অনুষ্ঠানে একটা প্যাটার্ন আছে, যেমন আমরা একটা কুইজ খেলি, ঠিক তেমনি ভাবে হচ্ছে আমাদের শেষের দিকে আমরা যেটা করি যে একজনের উদ্দেশ্যে কিছু বলবেন যেটা এতদিন বলা হয়নি কিংবা বলতে চান। এমন আচ্ছা কিছু। এটাতে আমরা যাবো, তার আগে আমরা একটু থ্যাংক ইউ দিয়ে দিই সবাইকে। আমাদের মানে অনুষ্ঠানের একটা অংশে থাকে যে আমরা একজনের অনুভূতি জানতে চাই। ব্যাপারটা এমন যে ভাইয়া আপুকে কিছু বলতে চান বা এতদিন বলেন নাই, বা এখন হঠাৎ করে মনে হচ্ছে আসলে বলা দরকার, আবার আপু ভাইয়াকে বলতে চান বা কোনো কারণে বলা হয় নাই কিংবা মনে করছেন যে বলা দরকার। তো এরকম মানে কিছু লজ্জায় যদি- বলতে পারেনি। হইতে পারে লজ্জায় কিংবা যায় বা হয়তো বা সময় পায় আমি বললে কিন্তু আজকে। সবাই লজ্জা পাবো। আমাদের কোনো সমস্যা নেই। সো ভাইয়া শুরু করেন তাহলে। হাই হ্যাঁ, লেডিস ফার্স্ট। না ওকে ওকে দাও, ওকে আগে দাও। না 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 তুমি ফার্স্ট। না আমি চিন্তা ভাবনা করে গুছিয়ে নিব। না তুমি বলবা, তারপর আমি নালে বলবো না। ওকে ফাইন। হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমার কাছে দাও। আসলে এরকম বলতে চাই কিন্তু হচ্ছে আসলে বলা হয় না, এরকম কিংবা কথাবার্তা আবার আসলে- বলতে চান, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দিতে চান? না, ওয়েলকাম, থ্যাংক ইউ। তো আসলে এরকম অনেক কথাবার্তা বিভিন্ন সময় থাকে, দেখা যায় যে কখনো কোনো সিচুয়েশনের কারণে হোক বা বিভিন্ন রকম ঘটনার কারণে হোক বা কোনো একটা কোনো একটা ইভেন্টের পরে হোক, মনে হয় যে ওকে কথাগুলো বলা উচিত। আসলে আমাদের একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের সেই গ্র্যাটিটিউড বা আমাদের মানে সেই জিনিসটা এক্সপ্রেস করি না। আমাদের বাঙালিরই মনে হয় সবার এই অভ্যাসটা আছে যে ফাইন, ও তো আমার জন্য এটা করবেই, টেকেন এজ এ গ্র্যান্টেড হিসেবে আমরা নিয়ে নিই। সেই অভ্যাসটা আসলে আমিও জেনেটিক্যালি মনে পেয়ে গেছি। তো হচ্ছে আমার এরকম অনেক কিছুই আছে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জাস্ট রিসেন্ট একটা ট্যুরের পরই আমরা যখন সিলেট ট্যুরে গেলাম ওর সার্জারি ইউনিটের সাথে, সেখানে যাওয়ার পর আমরা এক জায়গায় গেলাম যেখান থেকে একটা পাহাড়ের উপর থেকে নিচে নামতে হয়, সেখানে আবার পাহাড়ের উপর উঠতে হয়, সেটা হচ্ছে জাফলং এ। সো সেইখানে পাহাড় থেকে সবাই নিচে নেমে যাচ্ছে, আমরা দুজন ফার্স্টে প্ল্যান করলাম আমরা দুজন নামবো না, কারণ উপর উঠতে পারবো না, ও উঠতে পারলে আমি উঠতে পারবো। তো এরকম একটা ব্যাপার ছিল। তো তখন আমরা দুজনই সাহস করলাম একত্রে, না ঠিক আছে, যে যদি ব্যাপারটা পুরোটা সিম্বলিক হিসেবে আমার কাছে মনে হয়, যে আমাকে ওকে বললো যে ঠিক আছে চলো নামি, কি আছে, সবাই যেহেতু নামতেছে নিশ্চয়ই কষ্ট হলে সবার হবে, আমরা একটু ধীরে ধীরে উঠবো, আস্তে ধীরে উঠবো, আস্তে ধীরে নামবো। তো আমার কাছে সেদিন মনে হয়েছে যে সবাই যখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, সবাই উঠে উঠে আগে চলে গেছে, তো আমি কখনো যে জিনিসটা কখনো যেটা হয়, যেটা যে মেইল ইগো বলতে যে জিনিসটা ছেলেদের থাকে, যে জিনিসটা যে না আমাকে কেন আরেকজন হেল্প করবে বা আমি কেন নিজে করতে পারবো না, এই জিনিসটা অনেকের ভিতরে কাজ করে। বাট আমার কাছে সেই দিনের একটা ঘটনা থেকে মনে হয়েছে যে ও সবাই উঠে চলে গেছে, ও আমার জন্য প্রতি ছোট ছোট স্টেপে আস্তে আস্তে করে উঠতেছে, আমি হাঁপায় যাচ্ছি, ও হচ্ছে একটু পরপর আমাকে হচ্ছে অ্যাডভাইস দিচ্ছে, তুমি মুখ বন্ধ করে রাখো, নাহলে মুখ শুকায় যাবে, তুমি আস্তে আস্তে উঠো, ওয়েট করো, যে লম্বা লম্বা শ্বাস নাও আস্তে আস্তে করে। তো দো ইটস সো মাচ সিম্বলিক ফর আওয়ার লাইফ, ফর আমাদের ফিউচার লাইফ, কজ দুজনই ডাক্তার, এখনো আমি তো স্ট্রাগলারের পজিশনে চলে আসছি, ও আসতেছে, ওরও শুরু হচ্ছে। সো অনেকখানি রাস্তা আমাদের দুজনকে এরকম স্ট্রাগল করে যেতে হবে। তো আমি অন্তত আমার কাছে সেদিন মনে হয়েছিল যে জানি না, দ্যাট ওয়াজ অনলি অ্যান ইভেন্ট, যে আমাকে হয়তোবা কখনো পুরা পথটা একা একা পাড়ি দেওয়া হয়তোবা লাগবে না, কজ হচ্ছে যে ও সেদিন
সেটা হয়তো বা একটা পাহাড় থেকে পাহাড় উঠাই ব্যাপার হোক, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে ও যদি এরকম করে হেল্প না করতো সেদিন হয়তো বা আমার জন্য উঠাটা অনেক বেশি একটা টাফ ব্যাপার ছিল। অন্য কেউ আমাকে হয়তো এভাবে মোটিভেট করতে পারতো না, ইনফ্লুয়েন্স করতে পারতো না, কিন্তু ও করতে পারছিল আমাকে। এবং উঠার পর সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে দ্য ডেপথ অফ গ্র্যাটিটিউড যেটা আমার মধ্যে কাজ করছে, বলবো করে আসলে বলা হয় নাই, হয়তো ওয়েট করতেছিলাম রেডিও মেডিটিউড কবে আসবে? আসলে হচ্ছে যে আমি আসলে ওকে বলবো কিভাবে বলবো জিনিসটা ওকে বলা হয় নাই। সত্যি কথা যেটা, এটা আসলে উচিত না। আমার মনে হয় যে এটা আসলে এমন কোনো কিছু না যে তো ওর ভাব বেড়ে যাবে বা হ্যান হবে ত্যান হবে। জিনিসটা হচ্ছে যে আমরা হয়তো বা লজ্জা পাই জিনিসপত্রগুলো এক্সপ্রেস করতে, বাট আমার কাছে মনে হয় যে এই কথাটা আমার ওকে বলা উচিত ছিল যে আমার জন্য দ্যাট ওয়াজ এ ভেরি কি বলে যে হেল্পিং এবং অনেক অনেক বেশি কি বলে যে ব্যাপারটা কি এরকম বলে না যে আমার কাছে মনে হয়েছে যে একটা ঘটনাই অনেক কিছুকে ডিসক্রাইব করে, এরকম একটা ব্যাপার ছিল। এবং আমি আশা করি, মানে আমি সবসময় আশা করি জিনিস সেভাবে বললে হতে চলো অনেক বোরিং শোনাবে। আমি সবসময় চাই যেটা হচ্ছে যে আমি ওর যে কোনো রকমের স্ট্রাগলে, ওর যে কোনো রকম প্রবলেমে যেভাবেই হোক যাতে আমি সবসময় পাশে থাকতে চাই। এবং আমি জানি যে আমি যদি নাও চাই ও তারপর আমার পাশে থাকবে। প্লিজ না, অনেক সুন্দর ছিল। তো থ্যাংক ইউ। এবার হচ্ছে আপু, আপনি যদি ভাইকে কিছু বলতে আমি চান। তো ভালো মজা তখন চিন্তা করবো, কিন্তু ওর কথাই শুনছিলাম, আসলে চিন্তা করতে পারি নাই। আমরা অনেক মেসমারাইজিং। আমি আসলে ও যেটা বললো যে সবকিছু আমরা ধরে নেই যে এটা তো আমার প্রাপ্য ছিল, সেজন্য আমার জন্য করছে। আমার ব্যাপারটাও এরকম আসলে, মানে কখনো সেভাবে থ্যাঙ্কস গিভিং কখনো হয় না। আসলে জিনিসটা এরকম ইনফর্মাল হয়ে গেছে যে আমি ওর কাছে একটা, তুমি যেটা বললা যে কোনো কথা বলতে পারি না লজ্জায়, বা আমার আসলে এই জিনিসটা আমার মধ্যে, আমার ওর দুজনের কারোর মধ্যে কাজ করে না। আমরা যেটা বলবো সেটা বলেই ফেলবো, মানে এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না। তো এরকম কোনো কথা নাই যে আমি ওকে বলি নাই গেট লাগাতে চলে যাচ্ছে তো। আর এই আগো বলো। তো তারপর এরকম আর কি। তো ও সবসময় ওর যে জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও অনেক বেশি কেয়ারিং, আর ও যেই ব্যাপারটাতে অনেক বেশি ফোকাস থাকে ওইটা ছাড়া বাকি অন্য কোনো দিকে ফোকাস করতে পারে না। মানে হয়তো আমার কোনো একটা ব্যাপারটাতে অনেক বেশি সে কেয়ারিং, তখন বাকি দুনিয়ার সমস্ত কিছু সে ভুলে যাবে এরকম। তো এটা আমি এনজয় করলেও আসলে ওর জন্য জিনিসটা ক্ষতিকর। আমার কাছে মনে হয় যে ব্যালেন্স থাকলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। মানে এটা ভাইয়াকে শিখতে হবে। হ্যাঁ, ওর উপদেশ, আপুর উপদেশ ভাইয়ার। সেটাই যে এই আর কি। আর এটা অবশ্য আমি বলতেও পারি না যে আমার কাছেও ভালো লাগে যে আমাকে নিয়ে ফোকাসড আছে, আবার ইচ্ছাও করে না যে এটা বলি, তারপরও বললাম আর কি। যে কারণ ওর নিজের জন্য জিনিসটা ক্ষতি হয়। যেমন আমার কোনো কাজের জন্য ও ওর ক্যারিয়ারটা আসলে সবসময় আমাদের, যেহেতু আমরা ডাক্তার, সুতরাং আমি মনে করি যে ক্যারিয়ারটা একেবারে ছেড়ে দেওয়ার জিনিস না। তো ক্যারিয়ারটা তো আমাদের করতেই হবে, সংসারও করতে হবে। সো আমার প্রতি মনোযোগ দিতে গিয়ে ক্যারিয়ার থেকে সরে যাওয়া যাবে না। এই যে আমাদের এখন বিএ প্রিপারেশন চলছে প্রোগ্রামের, তো দেখা যায় যে আমি অনেক ডিউটি করেও তারপরেও আমি দেখা যাচ্ছে কাজে যাচ্ছি, কিন্তু ও এই আমার সাথে বাইরে যাবে, কাজে যাবে, এটার জন্য দেখা যায় যে ওর কাজের অনেকটা সময় সে স্যাক্রিফাইস করে। আমি বলবো যে এই স্যাক্রিফাইসটুকু না করতে, কারণ আমি এটাতে আরো বেশি ওকে নেক্সট টাইম মনে থাকবে। এটা আর কি আরো বেশি বার্নিং মনে হয় আমার কাছে যে আমার জন্য এতটা করছে, এই আর কি। আর এই তো সবসময়ের জন্য থ্যাংক ইউ। তাড়াতাড়ি থ্যাংক ইউ দিয়ে ফেলে 1 বছর 8 দিনের মাথায়। পরে আবার দিবে 1 বছর পর। ভাই আপু, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাদের 1 বছর 8 মাসটা আরো অনেক 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 দীর্ঘায়িত হোক। হ্যাঁ, 8 দিন অনেক অনেক দীর্ঘায়িত হোক, এই শুভকামনা রইল। তো আমরা নিশ্চয়ই অনুষ্ঠানে তো প্রায় শেষেই চলে এসেছি, কিন্তু এখন ধন্যবাদ দেবার পালা। আমরা এতক্ষণ রেকর্ডিং করছিলাম ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের রুমে, সেজন্য মেডিসিন ক্লাব ডিএমসি ইউনিটকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদেরকে রেকর্ডিং স্টুডিও প্রোভাইড করেছে। আর আমাদের সঙ্গে টেকনিক্যাল সাপোর্টের জন্য বরাবরই থাকে আমাদের সঙ্গে আমাদের ব্যাচমেট ফাহিম হায়দার খান ভাইয়া, তাকে গেস্ট ছিলেন ফাহিম পারভেজ অরিক, এবং থাকে বিভাস বিশ্বাস ইশিক। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক্যাল সাপোর্টের জন্য। আমাদের সঙ্গে গিটার বাজিয়ে আজকে হেল্প করেছে আমাদের বন্ধু আবির ঘোষ, তাকে অনেক ধন্যবাদ। এবং আজকে আমাদের টোটাল অনুষ্ঠানটার মানে সামগ্রিক হেল্পে ছিল আমাদের ফ্রেন্ডরা হৃদয়, নিশি এবং হচ্ছে সাচি। তো হৃদয়, জেবা, সাচি। নিশি তো আমার সঙ্গে অ্যাঙ্করই ছিল। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস হচ্ছে সাচিকে এই রুমটার জন্য, মানে ম্যানেজ করে দেওয়ার জন্য। জ্বরের পরেও আজকে আমাদের সাথে আসি, থ্যাংক ইউ। অবশ্যই সাচিকে অনেক থ্যাংক ইউ। মানে সাচিকে 2টা থ্যাংক ইউ, মেডিসিন ক্লাবের জন্য একটা থ্যাংক ইউ, আর টিম রেডিও মেডিটিউনের জন্য একটা থ্যাংক ইউ।
তো আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা মনে হয় একটা গান দিয়ে শেষ আমরা করব। একটা গান দিই। কোন গানটা দিয়ে শেষ করব? আচ্ছা, তার আগে আমি- আপু আমি ভাইকে একটা আরেকটা thank you কথা শেষ দেই। করি। হ্যাঁ, আমাদের কথা বলার সুযোগ দাও। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। অবশ্যই। পুরোটা শো জুড়ে লিসানুল একা কথা বলছে, জি ভাই ও সবসময় এরকম করে। এটা ঠিক উচিত না। তাকায় না ভাইয়া। আমি ডিএমসি তে যখন পড়ি, যখন আমি রেডিওতে কাজ করার যখন শুরু করছি, আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল বাংলা রেডিও, ঢাকা মেডিকেল কলেজের জন্য রেডিও ডিএমসি চালু করব। তার জন্য আমি ডোমেইন হোস্টিং থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে সব প্রিপারেশন নিয়েছিলাম, বাট ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, যেটা আমি আসলে যেটার সাথে মানে মানে কি বলে যে যেটা কোপ আপ না করতে পারার কারণে পরবর্তীতে আমি এটা কন্টিনিউ করি না। দেয়ার লটস অফ স্টোরিজ, আমি সেই স্টোরিজে যাবো না, কিন্তু হচ্ছে যে রেডিও মেরিটিউনের এই কাজটা একদম শুরু থেকে আমি ফলো করছি। হয়তো রেডিও শো রেগুলার শোনা হয় না, দেখা যায় বৃহস্পতিবার দিন ওই সময়টাতে আমার কোনো কাজ থাকে না, আমি আরো ঘুরতে যাই, কারণ বৃহস্পতিবার দিন আমার অফ থাকে, ওর ফ্রি থাকে। সো আমি রেডিও মেরিটিউনকে অনেক থ্যাঙ্কস জানাবো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমরা পুরো টিম থেকে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ প্রথম থেকে আপনি যে আমাদেরকে অবজার্ভ করতেছেন, আপনি ইভেন আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে মানে আমি খুবই ইন্সপায়ার। ওদের সাথে এখন পর্যন্ত 3 বার মিটিং করার জন্য সব ডেট টাইম সব ফাইনাল করার পরও ওরা সবাই থাকে, কিন্তু আমি আর আসতে পারি না। বিভিন্ন কারণে দেখা যায় আমার আসা হয় না, কারণ আমার ঢাকা মেডিকেল কলেজের দিকে আসা হয় না, আমার সব কাজ আগারগাঁও ধানমন্ডি ওদিকে, তো এই কারণে দেখা যায় এদিকে আসা হয় না। মাঝে মাঝে ভুলে কেমনি জানি আপুর ওয়ার্ডে চলে আসে। কিন্তু আপুর ওয়ার্ডে আসলে সময় আপুকেই দিতে হবে, এজন্য অন্য কারণে সময় দিতে পারি না। তো আমি এই জন্য রেডিও মেরিটিউনকে অনেক থ্যাঙ্কস জানাই। এবং আমি যেটা হচ্ছে যে আজকে মানে রেকর্ডেড অবস্থায় আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে এই রেডিও মেরিটিউনকে আরো অনেক বড় কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার যা যা অবদান পসিবল, আমি এগুলো সবকিছু করবো। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মানে শুরু থেকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনার ইয়েটা আমরা অনেক অনেক দূর যেতে পারবো। মানে আপনার আপনার help-টাকে হেল্পে কাজে আমরা লাগাবো। অনেক দূর যেতে পারবো। আমার ইয়েতে চলে যাবে। আসলে লিসা নার্ভাস হয়ে গেছে ভাই আর আমি মাঝে। ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা, তো আমরা শেষ করি। হ্যাঁ, আমরা শেষ হচ্ছে করবো। তুমি thank you দিবা না? হ্যাঁ আমি তো ভাবছি তুমি না, আমার- সে- আচ্ছা, আপু না, আপু কি আমি তো বলা শুরু করলে সারা রাত বলতে পারবো। হ্যাঁ সেটাই না, আমি আসলে তোমরা বেশিরভাগ এখানে সবাই যা দেখছি 71 ব্যাচে, তো এটা আমার বোনের, আমি মনে করতাম যে মমো হয়তো এই ব্যাচটাতে পড়বে, সবসময় ভাবতাম। তো মমো আনফরচুনেটলি সলিমুল্লাতে চান্স পেয়ে গেছে। আনফরচুনেটলি বলবো না, কারণ যে যেখানে যেটা যার ভাগ্যে লেখা আছে ওটা তার ফরচুন, এটা আনফরচুনেট না, মানে ফরচুনেট না আনফরচুনেট এটা বলা আসলে আমাদের রাইট নাই। তো তারপরও আমার মানে সবসময় একটা আফসোস থাকতো, সবসময় যখন 71-এ ক্লাস হতো আমি যখন দেখতাম তখন মনে হতো যে ইস, মমো যদি এটাতে পড়তো তাহলে আমাদের খুব ভালো লাগতো, আমরা দুই বোন একসাথে আসবো। সবসময় আমরা স্কুল থেকে একসাথে একই স্কুলে একসাথে যাওয়া আসা করতাম, ও আমার জন্য আধা ঘন্টা ওয়েট করতো, আমার মনে হতো এই জিনিসটা আমি খুব ফিল করতাম। তো তারপরও যখন ওদের সাথে আস্তে আস্তে একটা হেলথ ক্যাম্প ছিল, সেই হেলথ ক্যাম্পের বরাতে আর কি এশা নিশি ওরা কোচিং থেকে মমোর ফ্রেন্ড, সেই হিসেবে আমার ওদের সাথে যোগাযোগ। আস্তে আস্তে এই পরিধি বড় হতে 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 মোটামুটি 71-এর অনেক জুনিয়রের সাথে আমার পরিচয়, এবং মানে আমার খুব ভালো লাগে ওদের সাথে মিশতে, ওদের সাথে কথা বলতে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে health তোমরা camp-এর- আমাকে যতটা হয়তো পছন্দ করো ততটা পছন্দ করার মতো কিছুই আমি করি নাই, এবং করতে পারিও না, তোমাদেরকে সময় দিতে পারি আমি না। ও নিশি বা হচ্ছে এই গ্রুপটার সাথে আমার পরিচয় হচ্ছে অন্তরা থ্রুতেই। ও বিভিন্ন সময় ওদের গল্প টল্প বলতো, এই এবং যে আমার কাছে টেনে টেনে চলে গেছে। হবে না, এবং আমি হচ্ছে thank you দিই নি। এবং হচ্ছে যে আমার মানে নিশি ওদের সাথে যখন আস্তে আস্তে যখন আমার ফ্রেন্ড, মানে আমি তো সবার ব্যাচ মনে রাখতে পারি না, যেটা হয় যে আমি তো অনেক সিনিয়র মোটামুটি, মানে তোমাদের সবার থেকে তো অনেক বেশি সিনিয়র, যতদিনে আমি বের হয়ে চলে গেছি তখন তোমরা আসছো। সো এই কারণে দেখা যায় যে মানে প্রোগ্রাম গুলাতে বা অন্য কোনো থ্রুতে আমি নিশির ব্যাপারে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ওর ফেসবুক ফ্রেন্ড হওয়ার পরে এবং অন্তরার সাথে যখন বিভিন্ন সময় নিশি না গল্প টল্প হইতো, তো নিশির বিভিন্ন রকম কার্যকলাপ, বিভিন্ন কথাবার্তা, এবং ওদের যে অপু বিশ্বাসের সেই গল্পটা, তো সেই জিনিসপত্রগুলো তো হচ্ছে যে মানে নিশির এই অ্যাক্টিভিটিস গুলো এবং নিশির গ্রুপ, যখন হচ্ছে আমাদের রিসেন্টলি এডিএমসি তে যখন আমরা পারফর্ম করি, তখন নিশির গ্রুপের যে একটা নাটকের একটা ব্যাপার স্যাপার ছিল, তারপরে এই টোটাল জিনিসটা, এবং ওরা যে মানে নিশিরা এবং নিশানু থেকে শুরু করে সবাই 71-এর যারা এখানে কাজ করতেছে, তারা সবাই যতটা ডেডিকেশন নিয়ে একটা রেডিওর পিছনে হোক বা টোটাল মানে কালচারাল একটা দিক তৈরি করার জন্য যা করতেছে, আমার মনে হয় যে সত্যি কথা, যেটা আমরা এই কাজগুলো করতে পারতাম, করতে পারিনি। আমরা অনেক বেশি স্বার্থপর ছিলাম নিজেদের পড়াশোনা, নিজেদের ক্যারিয়ার নিয়ে। তো তারা দেখা যাচ্ছে তাদের পড়াশোনা, আমি জানি মেডিকেল কলেজে পড়াশোনা কিরকম ব্যাপার, তারপরে এসব কাজ করতেছে, দ্যাটস রিয়েলি আমার কাছে অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েটিং। আর আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে ওরা যদি লেগে থাকে এটার সাথে, আমার মনে হয় যে মানে আমরা অনেক দূর যেতে পারবো। আমি এটাকে এখন আর তোমরা বলতে চাই না, আমি বলতে চাই আমরা অনেক দূর যেতে পারবো। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে জানি যে ভাইয়া কিন্তু আমাদের একজন ক্যাম্পাস টিউনার ফর্ম ফিল আপ করেছে।
তো অনেক আপু, thank you, আপনার অনেক জন্য- thank you। হ্যাঁ। শেষ করতে পারলাম না তো বারবার নিশির নাম আসে কারণ নিশির থ্রুতে সবাইকে চিনি আমি এর জন্য, কিন্তু এই যে তুমি, প্রিয়ক, তারপরে জেবা, তারপর এখানে সাচি, হৃদয়, ওরা সবাই আর কি মানে হয়তো আমার উপর অনেক অভিযোগ বিভাসের থাকতে নাম বলো, পারে। রাগ করছে হ্যাঁ, ছেলেটা। বিভাস। হ্যাঁ, আবির, হ্যাঁ, আবির, বিভাস, হ্যাঁ। ফাহিম। তো সবাই আর কি তোমরা যতটা আমার জন্য করছো আমার মনে হয় যে আমি ততটা কিছুই করতে পারি নাই। আর তোমাদেরকেও আমি আসলে অনেক অনেক বেশি পছন্দ করি, এক্সপ্রেস কখনো করতে পারি নাই। আর থ্যাংক ইউ সো মাচ। আর আমি তোমাদের মানে প্রতি থ্যাঙ্কস জানাতে চাই যে এরকম একটা প্রোগ্রামে তোমার ডিএমসি তে শত শত কাপল থাকার পরও তোমরা আমাকে আর ওকে নিয়ে আসছো। তো আমরা অনেক বেশি হ্যাপি এখানে আসতে পেরে, রেডিও মেডিটিউনের অংশ হতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমরা অনুষ্ঠানটা শেষ করি, আমরা গানে গানে শেষ করবো। আচ্ছা, আমরা একটা কোরাস একটা গান সবাই মিলে গাবো, ওই গানটা দিয়ে। কোন গানটা গাবো ভাইয়া? আমরা ভালো আছি, ভালো থেকো, কারণ হচ্ছে ভালোবাসা কারে কয় যেহেতু, তো হচ্ছে আমরা সবসময় চাই ভালোবাসার সঙ্গে ভালো থাকার একটা হ্যাঁ সম্পর্ক ভালো আছে। থাকার সম্পর্ক আছে। এবং হ্যাঁ তুমি আছেন যে তোমার ফেভারিট আইডিয়া তুমি বলবা না আগে? ওকে ফাইন, আমরা শুরু করব। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভাই রাগ করছো কেন? গান গাও। রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, সে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আকাশে ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খা